হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কে, কে আছো? কে, কে নাই? হ্যালো, আসসালামু আলাইকুম। কে, কে আছো? একটুখানি সাড়া-সুড়া দাও। হাতটা তুলো। হ্যালো, হাই বলো। আমি বুঝতে পারতেছি না লাইন কেমন ক্লিয়ার। আজকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে। একদম বাজে অবস্থা। কিছু বুঝে ওঠা মানে বিপজ্জনক। কঠিন একটা বিষয়। হুম, হুম। স্লো কালেকশন। স্লো কানেকশন। নরমাল, নরমাল, নরমাল। আমি কাউকে দেখতেছি না। হুম। বানানো যাহা চাই কেহ নাই, obviously নাই গো। এই শোনো, তোমরা যদি হাই হ্যালো না বলো আমি গান গাইতে শুরু করবো, আর আমি গান গাইতে শুরু করলে বুঝতেই পারতেছো। যার কাছে কমেন্ট আসে আপনার গলা এত খারাপ, মানে কথা বলতেছে এই গলাই খারাপ, আমি গান গাইলে তোমাদের কেমন লাগবে একবার ভাবো তো, একবার ইমাজিন করো। আল্লাহ, প্লিজ তোমরা সাড়া দাও। ইস্তাত ইভা লিখছে, কেমন আছেন আপু? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তুমি কেমন ইস্তাত? ওকে। আজকে কয়েকটা পোস্ট মনে করো এইরকম প্রশ্ন আসছে, এইরকম প্রশ্ন আসছে। আবার গতকালকের পোস্টেও কিছু প্রশ্ন আসছে। হ্যাঁ, তো আমি প্রশ্নের উত্তরগুলো ফার্স্টে দিব। তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি অবশ্যই সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিব। তোমরা বলো তোমাদের কি কি কোয়েশ্চেন আছে, বলতে থাকো। আমি আসি ভালো সময়ের জন্য। শারমিন আক্তার ইজ ওয়াচিং। শারমিন, তুমি ফিরছো নাকি তুমি এখনো ছুটিতে? তোমার আইডিটাই আমি খুঁজতেছিলাম। আমি এত একটা ভোলা মানুষ, আমি ধরতে পারিনি। এখন তোমার আইডিটা আমি ধরতে পারছি, তোমার বাচ্চার ছবি। প্লিজ জানাও তুমি ফিরছো কিনা। আহ, মঞ্জুরা নিতু লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম, যারা যারা দেখতেছো, যে এখন কোনো উত্তর দেয় নাই। প্লিজ একবার দুইবার একটুখানি কথাবার্তা বলো, আমি যেন বুঝতে পারি। নেশা করে যে আবেগ আসে, তুমি জানো না আপু? না আপু, আমি জানি না। আল্লাহ, আল্লাহ, আমি তো তোমার কাছে জানতে চাচ্ছি তুমি কি করে জানো। উম, 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 ঘটনাটা কি? নাসরিন সুলতানা, ভালো আছেন আপু আপনি? হ্যাঁ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। নাসরিন মুমিন লিখছে হাই। নাসরিন, রাইট, নাসরিন। হাই, আমি আসতেছি 1 মিনিটে। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো প্লিজ। তার আগে জানাও সাউন্ড ঠিক আছে কিনা। অর্ধেক লাইভে গিয়ে দেখবো যে সাউন্ড ঠিক নাই।
Allora, কে কি লিখছে? সেজা কিছু বলবা? নাসরিন মুমিন, তুমি যে কথাটা লিখছো এটা লিখবা যে নাসরিন, হ্যাঁ, মুনিম, তুমি যে কথাটা লিখছো এই কথাটা লিখবা শুনতে পাচ্ছি। তুমি জাস্ট এটা উচ্চারণ করো তুমি কি লিখছো। আমি তোমার বড় বোন হিসেবে শিখাই দিচ্ছি। আজরিন হোসেন লিখছে আমার মনে হয় ওই লোক ফেরত আসছে, আবার উঠতেছে। এমনও হইতে পারে অন্য কারো সন্ধান হয়েছে, কারণ সে তো অ্যাট এ টাইম ৩-৪ জনের সন্ধান রাখে, সে তো আমাদের মতো না মনোগামী। শ্রাবণী আকরাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শ্রাবণী। নাসরিন সুলতানা, আমি সাউন্ড খুব কম পাচ্ছি নাকি আমার ফোনের সমস্যা? বলো তোমরা একটু সাউন্ড ঠিক আছে কিনা, অ্যাটলিস্ট 4 থেকে 5 জন জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। আমার কিছু খাওয়া দরকার ছিল। প্লিজ তোমরা জানাও যে তোমরা শুনতে পাচ্ছ, ভালো মানুষ হয়ে গেছো, আমি কথাবার্তা বলতে শুরু করতে পারি। নাহলে আমি লাইভটা আবার কাইটটা আবার চালু করতে হবে। তোমরা বলো একটু গান কেমন শুনলা, জাতির পিতার গান কেমন শুনলা, এবং জাতির পিতা, সে যে জাতির পিতা তার পিছনে যুক্তিগুলা কেমন শুনলা তাই বলো। সৌরভ খান, কি বলবো আপু, বলো তুমি কি বলতে বললা তুমি আমাকে। শারমিন আক্তার লিখছে সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আফরিন হোসেন মিষ্টি, প্লিজ তোমরা বলো সাউন্ড ঠিক আছে, কথাবার্তা শুরু করা লাগে তো। লাইভ ক্লিয়ার, মিষ্টি লিখছে। ওকে, থ্যাংক ইউ আপু। মেমোরি ইসলাম লাকি লিখছে সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আফরিন হোসেন মিষ্টি সাউন্ড, তুমি বারবার বললে হবে না, অ্যাটলিস্ট 5টা মানুষ ডিফারেন্ট বলতে হবে। ওকে, অনেকেই নতুন যোগ হয়েছে আমার পেজে, কাছাকাছি ভালো মানুষ আমার জন্য যথেষ্ট। কি খায় এসব, বর্ষা কি খায় এসব আবেগ যে আপু, এটা তো আমার জানা নাই, এটা তো তার হাজবেন্ড বলতে পারবে। মঞ্জুরা নিচু লিখছে সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ আপু। সঞ্জিতা চৌধুরী লিখছে হ্যালো আপু, হাই। মিতু লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ মিতু। যাক, তার মানে ক্লিয়ার আছে। যে আগে বলছিল যে সাউন্ড একটু কম পাচ্ছ, তুমি একটু সাউন্ডটা বাড়াও, কারণ আমি আজকে মোবাইলের সাউন্ড একদম হাইস্ট দিয়ে বসছি। নিবিড় ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ওকে, তাহলে আমরা শুরু করতেছি শুরু থেকে। হ্যাঁ, অনেক মানুষ নতুন যোগ হয়েছে, তাই আমি শুরু থেকে একটুখানি বলে দিচ্ছি। আমাদের আপা, আমাদের ঝিকিমিকি টুম্পা, আহ 1 ডজন টাইপের বিয়ে করছে। হুম, 1 ডজন টাইপের বিয়ে করছে। এবং যে যে মেয়েটাকে দেখেন আপনারা, সেই মেয়েটার যে বাবা আছে, তাকে সে সবসময় ফার্স্ট হাজবেন্ড বলে অ্যাড্রেস করছে, কিন্তু এটা কেউই জানতো না, ইভেন নিবিড় ভাই জানতো না যে এটা তার থার্ড হাজবেন্ড। কারণ এই কথাটা ফ্যামিলি থেকে চেপে যাওয়া হয়েছে, আমরা সবাই চেপে গেছি, কারণ আমরা ভাবছি, হ্যাঁ, এখন সবাই বলে যে কেন চেপে গেছি, আমরা কেন চেপে গেছি, চেপে গেছি কারণ আমরা ভাবছি যে যদি এই মেয়েটার যে কোনো জায়গায় যেভাবেই বিয়ে হোক, হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পর যদি সে ভালো থাকে, আমাদের মানে ক্ষতি তো নাই। সে যদি কোনো এক সময় তোর জামাই জানতে পারে, যেমন অনেকের সাথে এরকম হয়েছে যে যে কোনো একটা কথা বলে বিয়ে হয়েছে, বা কথা না বলে ওই জিনিসটা লুকায় নিয়ে বিয়ে হয়েছে, প্রসঙ্গটা কখনোই আসেনি।
বিয়ে হয়ে গেছে, এখন সে ভালো আছে, তা খামাখা আমরা পুরাতন জিনিস টাইনা নিয়া কিসের জন্য তার বিয়েটা নষ্ট করব? এই জন্যই আমরা কখনোই কোনো কথাবার্তা বলিনি। ও সবসময় বলে গেছে এটাই ফার্স্ট হাজবেন্ড, আমরাও সাথে সাথে বলে গেছি ওকে। আমাদের কাছে কেউ জিজ্ঞেস করতে আসেনি, আমরা বলিনি, সোজা কথা। আর গায়ে পড়ে গিয়ে বলার কোনো প্রয়োজন হয় না। আমি এখনো যে গায়ে মানে সামনে এসে বলতেছি, এটার একটা বিশেষ রিজন আছে, নাইলে আমাকে তোমরা দেখতে না। আমি ভীষণ প্রাইভেট টাইপের একজন মানুষ। আমার অরিজিনাল আইডি লক করা। এইখানে 139 জন বা 108 মানে 48 জন মানুষ আছে। ও ফ্যামিলি ফ্রেন্ডস, মানে এইখানকার ফ্রেন্ড বা দেশের ফ্রেন্ড বা কাছের মানুষ যাদেরকে আমি পার্সোনালি চিনি। পার্সোনালি চিনা ছাড়া যদি 2-4 জন থেকে থাকে, এদেরকে আমি খুব ভালোবাসি। এই কারণেই তারা আমার আইডিতে আছে। আর এরাও বলতে পারবে না যে আমি মাসে মাসে ছবি ছাড়ি, একটুও না। আমার একদম শখ নাই। আমি খুবই কম ছবি টবি ছাড়ি। বছরে একবার, 8 মাসে একবার, 10 মাসে একবার একটা ছবি ছাড়ি, বুম, শেষ। এর থেকে বেশি আমি কখনোই কিছু করিনি। আকাশ নিবিড় কি দেখে বর্ষাকে বিয়ে করলো? ওই সময় ভালোবাসছিল আসলে। সে সুন্দর করে কথা বলতে জানে, আমার মতো না। সে সুন্দর করে কথা বলতে জানে, মানুষকে বুঝ দিতে জানে, সে সুন্দর করে মানুষকে পটায় ফেলতে জানে। আর ওই সময় তার একজন সাহারার দরকার ছিল, যেটা আকাশ নিবিড় ভাই দিছিল। আর আকাশ নিবিড় ভাই যে যত যাই বলুক না কেন, একটু সরল টাইপেরই আছে, এই জন্য সে ধরা খায় গেছে। এই যে নিবিড় ভাই লিখছে, আমি বর্ষাকে বিয়ে না করলে ওর বাটপাড়ি করতেই থাকতো আপা। হ্যাঁ, সে যে বিয়ে করছে অ্যাকচুয়ালি সত্য কথা। ও যে টাইপের ছেলেদের পিছে গেছে বা বিয়ে করছে, প্রত্যেকেই অন্য টাইপের পয়সাওয়ালা। হ্যাঁ, আকাশ নিবিড় ভাই, আমি আজকেও এটা চিন্তা করছি, ঘন্টাখানেক আগে এই কথাটা চিন্তা করতেছিলাম যে আকাশ নিবিড় ভাইয়ের এত টাকা ছিল না যখন সে বিয়ে করছে। কেন করছে? আহ, এটাকে লেখা ছিল, এটা কারমা, এটা শেষ হওয়ার ছিল, এই জন্য। নাহলে আকাশ নিবিড় ভাইয়ের হাতে গিয়ে সে ধরা খাইলো কেন? এটা কারমা ছিল। যাই হোক, এখন ঘটনা হইলো, তো সে যেই ফার্স্ট জাভেদ আলীকে বলে যে ফার্স্ট হাজবেন্ড, অ্যাকচুয়ালি না, তার আগেও 2টা হাজবেন্ড আছে। আজকে কালকে থেকে আমি খালি কমেন্টের উত্তর দিতাছি, কয় নাম্বার হাজবেন্ড, কয় নাম্বার হাজবেন্ড, কয় নাম্বার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ডের লিস্টটা বলেন। হ্যাঁ, তো এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। আমরা তাকে সবসময় শাহজাহান বলতাম, কারণ সে ওই যে কেমন একটা কোটি টোটি পরে এসে বিয়েটা খাইছিল আর কি, বিশেষ একটা ব্যাপার নিছিল। সে এমন একটা ভাবছিল সে কোনো জায়গায় রাজা টাজা, কিন্তু কিচ্ছু না। সে একজন ছিল মানে লঞ্চের লঞ্চের মেকানিক ছিল সে। কে রে ভাই আমাকে এর ওর নাম নিতে বলতেছে? এই সাইফুল ইসলামটা কেঠা? আনার কি সমস্যা? আমার যার ইচ্ছা তার নাম নিমু। আমি হ্যার নাম নিতে আগ্রহী না। আমার তো গান্দা গান্দা লাগে, আমার দাঁত ব্রাশ করতে হইব একবার ওর নাম নিলে। নাইস হেয়ার কালার মোনালিসা, ইয়াস, থ্যাংক ইউ। ব্রাউন, ওয়ার ব্রাউন। আচ্ছা শোনো, তো আমি শেষ করি, মানে ইয়া করি, হ্যাঁ। তো ফার্স্ট হাজবেন্ড ছিল যাকে আমরা সবসময় শাহজাহান বলতাম। আর আমি তার নামটা শাহজাহান এই কারণেই দিয়েছিলাম, কারণ আমরা তার অ্যাকচুয়ালি অরিজিনাল নামটা জানতাম। কিন্তু দেখো, যখন এই কথাটা নিয়ে সে মানে ডিবেট করলো, তখন কিন্তু শফিকুল ইসলামকে নিয়ে সে ডিবেট করে নাই। সে শুধু শাহজাহানের নামটা বলছে। এই যে এই ব্যক্তি দেখতেছেন, এই ব্যক্তির নাম শাহজাহান না। হ্যাঁ, কিন্তু সে, যখন আমরা শফিকুল ইসলামের কথা বলছি, শাহজাহানের কথা বলছি, শফিকুল ইসলামের ব্যাপারে সে চুপ করে গেছে। দ্যাট মিনস এখানে তার সম্মতি ছিল, কারণ সে জানে যে আমি নামটা সঠিক বলছি। তো ফার্স্ট হাজবেন্ড হলো গিয়া শাহজাহান। কি করে বিয়ে হয়েছিল আমি বলি। হ্যাঁ, আমার চাচাতো বোনের বিয়ে হচ্ছিল 2010-এ। হঠাৎ করে হলুদের মধ্যে খালু একজন ছেলেকে এক্সট্রা নিয়ে আসছে, যে ওই যে বিয়ের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে অনুষ্ঠানের মধ্যে চলতেছে, তো ওর 1 দিন কি 2 দিন পরেই তাদের আবার বিয়ে হয়ে গেল গা। বেশি সময় লাগলো না আর কি তাদের মধ্যে, 1 দিন 2 দিন না, থুকু।
মাস মতো সময় গেছে বিয়ে হইতে। এটাই ছিল ওর একমাত্র ওর জীবনের পারিবারিক বিয়ে, যেটা ফ্যামিলি মিলে দিচ্ছে বিয়ে। একমাত্র পারিবারিক বিয়ে হলো এটা। এই লোকের নাম ছিল নেসার উদ্দিন ফিটার। বুঝতে পারছো? তুমি আসো, আকাশ নিবিড় আছে যখন টাইম মুখে গন্ধ ছিল। এই দুষ্টামি না করি আপাতত, কারণ শোনো, ঘুম থেকে উঠলে দুনিয়ার সবার, ইভেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা আমাদের ডোনাল্ড ট্রাম্পের মুখেও গন্ধই থাকে। জাস্টিন ট্রুডোকে দেখে মানুষ পাগল হয়ে যায়। ওর সকালবেলা কি মুখে গন্ধ হয় না? হইতেই পারে। দাঁত ব্রাশ করলেই হয়ে যায়, না হলে টাং ক্লিনার বা কি বলে ওইটাকে, কারণ আমি কথা চুত্ত হয়ে যাব, বুঝছো? তোমরা এরকম দুষ্টমি করো না। জান্নাতুল ফেরদৌস আইসা পড়ছি, থ্যাংক ইউ। দুষ্ট মেয়ে। ওকে, তো আমরা মানে অনেকে বলতেছে জামাই লিস্ট, তো আমি জামাই লিস্ট দিচ্ছি। হ্যাঁ, নেসার উদ্দিন, নেসার উদ্দিনের সাথে 2010-এ বিয়ে হয়েছে। তারপরে বিয়ে হয়েছে গিয়ে আমাদের শফিকুল ইসলামের সাথে। সেই প্রেম, এটা করছিল প্রেমে, ফোনে ফোনে। তার মানে এই যে তোমরা বলতেছো যে এখন রং ঢং শুরু হয়েছে, এটা সেটা শুরু হয়েছে, এটা এমন কিছু না। তার সে কোনো খদ্দের পায়ে গেছে, সে কোনো একজন পায়ে গেছে যে ওকে ফুয়েল দিতেছে, তো সে খুশি আছে। ও এখন ভালো সাজার রং ধরছে, দেখলেই মেজাজ খারাপ হয়, কি করার। আচ্ছা, ভালো সাজার ঢং ধরছে, যদি ভালো হয়ে যায় খুবই ভালো কথা, আমাদের জন্য খুবই ভালো কথা। দোয়া করি যেন সে ভালো হয়ে যায়। বুঝছো? তো গেল এটা। তারপর শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়েছিল। শফিকুল ইসলামের সাথে তো চেষ্টা করানো হয়েছিল সংসার করানোর, তেমন একটা করতে পারলো না। আর নেসার উদ্দিন তো প্রথম দিনই দেখা ভাইগে গেছিল, একদম দৌড় যে দিচ্ছে। তারপরে ফেরত আসছে, ফেরত এসে তার সাথে বসে একবেলা সে খাইতে পারে নাই, এরকম একটা অবস্থা ছিল নেসার উদ্দিনের। পারেই নেই। নেসার উদ্দিনই একমাত্র ব্যক্তি যে ওকে রিজেক্ট করছিল, যেটা আমাদের রাসেল মিয়া হোক, নিবিড় ভাই হোক, আর দুনিয়ার মধ্যে যত যাই হোক, হ্যাঁ, কেউই করতে পারে নাই। নেসার উদ্দিনই একমাত্র ব্যক্তি যে তাকে ওর যে রিজেক্ট করছিল। ওকে, গেল। নেসার উদ্দিন ফার্স্ট, সেকেন্ড হলো গিয়া শফিকুল ইসলাম, থার্ড হলো গিয়া জাভেদ আলী, ফোর্থ হলো গিয়া কৌশিকে। হ্যাঁ, বেটাগুলোর রুচি। ওকে, তোমার নিজুম, যদি তোমার মনে হয় কোনো মানে ইয়ে আছে, তুমি আমার কাছে ভিডিও পাঠাইতে পারো, নো প্রবলেম। কারণ যার যা পোস্ট হইতেছে এ টু জেড আমাকে কেউ না কেউ ইনবক্সে দিতেছে। ট্রাস্ট মি, আমি কারো অ্যাকাউন্টে গিয়ে কিচ্ছু দেখি না, আমার সময় নাই, আমার মনও চায় না। কারণ তুমি জানো না, এটা দেখতে হবে, দেখার পরে গিয়ে এটাকে মানে রেকর্ড করতে হবে, রেকর্ড করে নিয়ে এটাকে এডিট করতে হবে, এডিট করে নিয়ে আমার পোস্ট করতে হবে। এতবার এই গলা শুনবো, আমার এই ধৈর্যই হয় না। তোমরা পাঠাও, আমি আপলোড দিয়ে দিব, নো প্রবলেম। তো গেল কৌশিক। কৌশিকের পরে গিয়ে আরেকজন ছিল, এটার নাম আমরা সঠিক সঠিক জানি না। হ্যাঁ, তারপরে হলো গিয়া আমাদের এখানে একটা ঘটনা আছে 18-র মধ্যে, যে ঘটনাটা ঘটছিল। কৌশিক তো 16-র ঘটনা, 18-র মধ্যে যে ঘটনাটা ঘটছিল, সে হলো গিয়ে ওই সময় আমাদের হুইজ জ্যাকির সাথে ঘুরতেছে। সে ওই সময় একজন নেতার সাথে থাকতেছে, 1.5 বছর তার সাথে লিভিনে ছিল। হ্যাঁ, সে ওই সময় ওই সিলেটি মহিলার ভাইটাকেও সে মানে বন্দাইতেছে। আল্লাহ রহম। হ্যাঁ, গেল। তো এইখানে এইখানে আমার একটা ভুল ছিল যে এখানে মানে কোনটা হাজবেন্ড ছিল অ্যাকচুয়ালি আমরা ঠিক বলতে পারবো না। গেল। তারপরে গিয়ে সে করলো যে যে আমাদের কি জানি নাম, যাকে বিয়ে করে সে জাতে উঠলো, একমাত্র তাকে বিয়ে করে জাতে উঠলো। তাহলে বোঝা গেল একমাত্র নেসার উদ্দিনেরই রুচি ছিল, আর সবাই কি দেখে কি করছে বুঝে আসে না। শোনো নাসরিন সুলতানা, শোনো, পুরুষ মানুষ বুঝতে হবে তোমার, পুরুষ মানুষ গাত্তা খুঁজে, আর কিচ্ছু খুঁজে না। বিয়ে করছো কিনা করো নাই জানি না, আমি আমার হাজবেন্ড দিয়ে বা তোমরা যার কথা বলছো তাকে দিয়ে, আর অনেকটা সময়, তুমি জানো না আমি লম্বা সময় ধরে পৃথিবীতে আসি, আমার কাছে তো মনে হয় যে 200 বছর ধরে আমি পৃথিবীতে আসি। হ্যাঁ, অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি।
দেখার মধ্যে এটা মানে আমি বুঝলাম যে বেড়া মানুষ গাত্তা খুঁজে, একটু বেশি কিচ্ছু না। কালা ফর্সা এটি হলো গিয়া মুখের কথা, বুঝছো? যদি কোনো সময় কোনো বেটা মানুষ বইলা বসে যে আমার বউ আমার পছন্দ হইতেছে না, এরকম হয়েছে, আমি যাই হোক এগুলো কথা বলে আর ইয়াও করতেছি না। রনি ভাই এসে বলতেছে আমি হাজির। রনি ভাই আপনারই বদনাম করতেছিলাম আমরা, বেটা মানুষের। আল্লাহ। আপু আজকের টপিক কি, টুম্পা না বর্ষা? টুম্পা আপু, টুম্পা টুম্পা অলওয়েজ টুম্পা, জিকিমিকি টুম্পা নগরবধূ একই ব্যক্তি তো। হ্যাঁ, আমার যেদিন যেটা মুড আসে আমি সেই মুডের উপরে যাই। তো যাই হোক, তারপরে গেল আমাদের রুমি রহমান। রুমি রহমানের সাথে থাকাকালীনই সে আরো 2-4 জনের সাথে ধরা খাইছে শুনছি। এখন এটির কোনো প্রমাণ আমার হাতে নাই, শোনা কথা আর কি। কিন্তু এই সময় যে উম, রুমি রহমান মরার 7-8 দিনের মাথায় যে সে প্রেম শুরু করছিল, এটা কিন্তু সে নিজে বলছে। এই ওর উপরেই রনি ভাই লিখতেছে আমি এই মুহূর্তে বেটি। রনি ভাই সরি, না না। আচ্ছা দেখো, সে বারবার বলে কি 2 মাসের সংসার ছিল জ্যাকির সাথে। জ্যাকির সাথে 2 মাসের সংসার না, জ্যাকির সাথে সংসার ছিল 9 মাসের, 8-9 মাসের। 7 মাস পর মারা গেছে, 2 মাস না 7 মাস পরে মারা গেছে 29শে মার্চ। এই যে একজন পাঠাইছে আর কি, আমি এটা কিন্তু পোস্টও দিছি, যাই নিভে যাইস না। হ্যাঁ, এই যেটা পাঠাইছে একজন, আমি এটা কিন্তু পোস্টও দিছি। জ্যাকির বিয়ের কথাটা কি আপনারা জানতেন? হ্যাঁ আমরা জানতাম, হ্যাঁ আমরা জানতাম। জানবো না কেন? জানবো না কেন? এবার রাসেল মিয়াকে কিভাবে বিয়ে করছে ওই দিনকার খবরও আমি পাইছি। মানে ও যে নাটকগুলা করছে বা জ্যাকি মরার পর যে নাটকগুলা করছে এইগুলোও জানতাম আমরা। জানতাম জ্যাকির বিয়ের খবর আমি জানতাম। যাতে উঠছে রুমির জন্যই। বেড়াও না বেটিও না, আমি চতুর্থ। রনি ভাই ফাইজলামি করেন না, দুষ্টামি করতে নাই রনি ভাই। আহ যাই হোক, যারা জানে না আমি তাদের জন্য বলতেছি। রুমির সাথে বিয়ের ডেট হলো 3-3-2020। রুমির মৃত্যুর তারিখ হইল 11-7-2022। দ্যাট মিনস এপ্রিল, মে, জুন, জুলাই, 2 বছর 4 মাস। জ্যাকির সাথে বিয়ের ডেট হলো 4-9-2022। আর জ্যাকির মৃত্যুর ডেট হইল 29-3-2023। আপু আমি চইলা যাইতেছি, একটা কথা তোমাকে জানো না, আকাশ নিবিড় কিন্তু বর্ষারে এখনো চায়। চাইতেই পারে, শোনো ভালোবাসা হয়েছে না। এই যে দেখছে এতক্ষণে কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন আসছে। আপু অ্যাসিড মারার কাহিনীটা প্লিজ বলবেন। ওকে, অ্যাসিড মারার কাহিনীটা আমি বলি। হ্যাঁ, কোনো অ্যাসিড মারার কাহিনী না এটা। সে মানে ইয়ার সে প্রেম করতেছিল, সামহাও তাকে বিয়ে করতে চাইছিল, আমাদের জলিল সাহেবকে বিয়ে করতে চাইছিল। জলিল সাহেবকে বিয়ে করতে চাইছিল, জলিল সাহেব বিয়ে করতে রাজি হয়নি, কারণ জলিল সাহেব ওই সময় তার মনে হয় একটা হয়ে গেছে আর একটা হবে বাচ্চা, অলরেডি ম্যারিড হবে, মানে হয়ে গেছে আরেকটা হবে। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে মনটা চায়। ওকে। আম, সেদিন হলো গিয়া তাদের আহ
যে কোনো কারণে বাকবিতণ্ডা হয়েছে, সে একটু হয়তো তেড়ে বসে, হয় না কিছুদিন আমরা কিছু কিছু সময় মানুষের সাথে ঝগড়াঝাটিতে লেগে যাই, বা আমরা ঠিক করে রাখি যে আজকে এই কথাটার বিহিত করেই ছাড়বো, সেই এরকম একটা বিহিত করতে গেছিল। বিয়ে করতে যাওয়ার পরে মানে এর আগে যেগুলো ঘটছিল, যে সে বলছে যে জলিল তুমি আমাকে বিয়ে করো, অমুক সুমুক। জলিল বলছে আমি বিয়ে করতে পারবো না, আমি অলরেডি ম্যারিড, তুমি দরকার হয় আমার বন্ধুরে বিয়ে করো, এরে বিয়ে করো, ওরে বিয়ে করো, কিন্তু তোমার আমি বিয়ে করতে পারবো না। কারণ আমার ধারণা জলিলেরও সম্ভবত, জলিলের পয়লা বিয়েও আর কি, পয়লা বিয়ে না, একমাত্র বিয়ে যেটা, সেটাও সম্ভবত প্রেমেরই ছিল। আচ্ছা, আমি এই মুহূর্তে কমেন্ট দেখতেছি না, হ্যাঁ, কারণ কথাটা নষ্ট হচ্ছে। তো যাই হোক, তো এইরকম হওয়ার পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা হওয়ার পরে আহ জলিল মানে, ওদের বাড়িটা দেখছো না তোমরা আকাশ নিবিড় ভাইয়ের ভিডিওর মধ্যে, এরকমই উঠানের মধ্যে, হ্যাঁ উঠানের মধ্যে। তো সে বলছে যে যদি তুমি আমার বিয়ে না করো তাহলে আমি জান দিয়ে দেবো, এটা ওর অলওয়েজ ডায়লগ। তো বলছে না, আমি করবো না, করতে পারবো না। তো কি করছে, সে ঘর থেকে দৌড়ায় গেছে, রান্নাঘর থেকে কুপ্পি আনছে, কুপ্পি আই না কুপ্পির তেল দিচ্ছে গায়ের মধ্যে, দেওয়ার পরে হ্যাঁ ওই ম্যাচ ম্যাচ জ্বালাইছে, কিন্তু ইয়া আমাদের বশির কাকা আর খাড়ায়নি, বশির কাকায় বাইরে গেছে, মানে জলিল কাকা আর কি। আমার যেটা মুখে আইতেছে, জলিল করতে একটু কষ্ট লাগে। তো যাই হোক, জলিল কাকা আর খাড়ায়নি, জলিল কাকা বাইরে গেছে, যে গেটের বাইরে গেছে গা, ওই সময় বাতাস হইছে না নিজের ইচ্ছায় দিছে, এটা ঠিক জানা নাই। তবে সে নিজের গায়ে নিজে আগুন দিছিল, তেলটাও নিজেই ঢালছিল। খুবই সিম্পল একটা বিষয় বুঝো। তুমি যদি গুগল করো অ্যাসিড ভিকটিমের মানে ছবি, তাহলে অ্যাসিড ভিকটিমের ছবি অন্যরকম আসবে, ঠিক আছে? কারো তুমি চেহারা ক্লিয়ার পাবা না, কারণ অ্যাসিডটা মারাই হয় এই উদ্দেশ্যে যেন তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কেউ গলায় মারে না, আর তার হলো গলা পোড়া। তারপরেও যদি গুগল করো যে মানে কিরকম সিমটম, যে যাদের স্কারটা থেকে যায়, অ্যাসিড ভিকটিম স্কার আর মানে ফায়ার বার্ন স্কার যে আছে, এটার মধ্যে ডিফারেন্সটা পাবা তোমরা। তো এটা তারটা এভাবেই বোঝা যায়, যারা বুঝে, যারা এগুলো নিয়ে দেখছে শুনছে জানছে, তারা এমনিতেই বুঝে, এক নাম্বার। দুই নাম্বার হলো গিয়া ওরা কেস করছিল, কেস করার পরে গিয়ে কেসটা 3 মাসের মধ্যেই ওরা হাইরে যায়, 3 মাসের মধ্যে হাইরে যায়, কারণ এইসব কেস বলে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। 3 মাসের মধ্যে হারে যায়, কারণ ওদের 1 মাস 10 দিন না 20 দিনের সময় এই ওই যে এরকম একটা উন্না গায়ে পেঁচানো ছিল, যে উন্নাটা ফেলে দিছিল কচুরিপানার মধ্যে, সেটা পরে ওরা পুলিশরা খুঁজে পাওয়া যায়, একটা পলিথিনে বাইন্ধে ফেলছিল। ওইটা পুলিশরা পাওয়া যায়, আর এটার মধ্যে কেরাসিন ছিল, একদম প্রমাণিত। সাথে সাথে জলিল বেকসুর খাল্লাস, জলিল বের করে দেয়। তো আর শোনো, ওই সময় যে আগুনটা লাগছিল, এটাও তো জিজ্ঞেস করার আছে, কে নিছিল তাকে হাসপাতালে? নিছিল তো জলিল, নিছিল তো ওই ছেলেরাই, যে 4-5 জন মিলে নিছিল হাসপাতালে, যারা ধরাধরি করে রিক্সা পর্যন্ত নিছে, যারা ধরাধরি করে হাসপাতাল পর্যন্ত নিছে, প্রত্যেকের নামে কেস করা হয়েছে। কেউ অ্যাসিড মাইরা 5 সেকেন্ডের জন্য দাঁড়ায় না বাবা, নগদে গায়েব হয়ে যায়। ওদের কি ঠিকাটা পড়ছে, আমি তোমাদের গায়ে অ্যাসিডও মারলাম, আবার দাঁড়ায় দাঁড়ায় ও দেখে কষ্ট লাগতেছে, চলো তোমাকে হাসপাতালে নেই, জিন্দিগিতে না, যুক্তিতে বুঝো। অ্যাসিড তো সাধারণত মুখেই মারে, হ্যাঁ। সঞ্জিতা লিখছে আমি কি দেরি করে ফেলছি লাইভে, না আমি অনেকক্ষণ আছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ও আমি এখানে দেখলেও পারি তো। জেসমিন দীপা লিখছে ছাপড়ি আসলে ঝোঁকের মাথায় আগুন দিছে, বোঝেনি যে এতটা ক্ষতি হবে। শোনো, টিনেজার ছিল তো, বুঝতে হবে তোমার এইটাও। একটা মানুষ খারাপ করতেছে বলেই সবসময় খারাপ তা না, কিন্তু মানে আমি এটা খারাপ মোটেও ভালো বলতেছি না, মানে জাস্ট আমি তার দিকটাও বুঝতে বলতেছি। সেটা হলো গিয়ে সে টিনেজার ছিল, সে টিনেজার ছিল, আমাদের জলিল ভাইয়ের সাথে সব হয়ে গেছিল গা। হ্যাঁ, এখন সেই জন্য সে চাইছিল, হয়তো ফার্স্ট ছিল তার, এই জন্য সে চাইছিল যে এর সাথে থেকে যেতে। হয় না, আমি ইটালিতে একটা মেয়েকে দেখছি, যে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর সবকিছু হয়ে গেছে, দ্যাটস ওয়াই সে বয়ফ্রেন্ডকে জোর করে বিয়ে করছে, কিন্তু বিয়েটা টিকে নেই। এবং যতদিন সে সংসারটা করছে, অ্যাবিউজিভ সংসারটা ছিল, ভীষণ বাজে অবস্থা ছিল, পুলিশ ক্যারাবিনেরি আইসে তাকে উদ্ধার করতে হয়েছিল।
সে একটা কথা বলতো যে তার বয়স 7, সেই সময় বিয়ে করছে চায় বাবা সেই না না অনেক এটা ভুল। 7 কাহেকা সুস্থ ছবি তো গতকাল কেউ আমি একটা নতুন পোস্ট করছি, এটা ইন্টারনেটে ছিলই না। গতকালকে আমি যে ছবি পোস্ট করছি এটা ইন্টারনেটে ছিলই না, কোথাও না, কেউ দেখাইতে পারবে না। এটা বাসার অ্যালবাম থেকে বের হইছে, এটা আমার বাসার অ্যালবাম থেকে বের হইছে। আচ্ছা ওনার কত পার্সেন্ট বার্ন হয়েছে? 34%। অ্যাসিড ঘটনা কত সালের? 2008-এর 3 আগস্ট। মাম্মা মিয়া, আমি তো মুখস্থ কইরা ফেলাইছি সব, তওবা। কত বড় শয়তান হলে যারা হাসপাতাল নিয়ে গেল তাদের এই ফাঁসাইলো। হ্যাঁ তাই করছে, তারাই জেল খাটছে, অন্য কেউ জেল খাটেনি। ওই যে 4-5 জন ছিল এই ছাড়া বাইরের কেউ জেল খাটেনি, ওরাই জেল খাটছে। এবং প্রত্যেকে অনেক সাফার করছে, কল্পনাতীত সাফার করছে। আহ নীলাঞ্জনা লিখছে ও নাকি 22টা মেট্রো সার্জারি করছে, 16 কোটি খরচ হয়েছে, মুখটা ঠিক করছিল বাট গলা ঠিক করতে পারেনি, আর নাকি অ্যানেস্থেশিয়া নিতে পারেনি তার জন্য। 22 কোটি টাকা তো মনে করো অহনো যে আমি আছি, ওর মামা আছে যাদের মানে টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, আমি তাদের কথা বলতেছি, এটা গর্ব হিসেবে নিও না। হ্যাঁ ধরো আমি, ওর মামা, আম, নাদিম, হ্যাঁ মানে আমরা যদি সবাই আমাদের বাপের সম্পত্তি সব বেচেও দেই তারপরেও 16 কোটি টাকা বের হবে বলে আমার ধারণা নাই। 16 কোটি হবে? 1টা 2টা 3টা, মামার 3 বাড়ি, আমার 1 বাড়ি, নাদিমের 1 বাড়ি, 2 কোটি করে ধরলে 5টা 10, না 16 কোটি হবে না। 16 কোটি তো ফু মারছে রে বাবু, একেরা ফু। শুধু এটা ফু না, সে বলতেছে বুলবুল ললিত কলা একাডেমিতে গিয়ে সে গান নাচ শিখছে। একটু জিগাও কোন শাখায়? ফার্স্ট অফ অল জানেই কিনা শাখা আছে 2-3টা। সেকেন্ড, কোন শাখায়? তারপর আমি পরের কথা বলতেছি, আর কি জিজ্ঞেস করতে হবে? সার্টিফিকেট তো জিন্দিগিতে দেখাইতে পারবে না। ভাত খাইবার ভাত পানি খাট্টার লেগে লালায়। ছাত্রীর বয়স কত এখন? 33 শেষ হইলো, 92-এর হয়েছে, 92 সালে হয়েছে, সেপ্টেম্বরে হয়েছে, হিসাব করে নাও। আপু এত কিছুর পরও গলা বড় করে কথা বলে, আপনি কি পারেন না ওর গলা ছোট করে দিতে? আপু তুমি এখন একটা জিনিস বলো, আমি এখানে বসে বসে গলা বড় বড় করে কথা বললাম, তোমরা দেখলা, কে আমার গলা ছোট করবে একটু বলো? আমি এখন তোমাকে ধরো তোমার বাপ মা তুলে গালি দিয়ে দিলাম, আল্লাহ না করুক, মাফ করো, তোমার তোমার কাছে আগেই মাফ চাইতেছি। তুমি কি করতে পারবা আমার জন্য? আমাকে তুমি কি করতে পারবা? হ্যাঁ এখন অনেকেই মানে আহ, যেটা আমাকে শুরু থেকেই বলা হয়েছে, ইয়াতে এসে লাইভে এসে চিল্লাচিল্লি করবেন, হুই হুল্লা করবেন, লাইভটা জমায়ে ফেলবেন, মানুষ খুব মজা করে দেখবে। হ্যাঁ সামহাও আমি ওই টাইপের মানুষ না, আমি হয়তো লাইভ করার মতনই মানুষ না। আমি সবসময় যুক্তিতে কথা বলি, যুক্তিতে চলি, কিন্তু তুমি আমাকে জাস্ট বলো, যদি আমি তোমাকে এখন একটা মিথ্যা কথা বলে বসি, আমি তোমার সম্পর্কে একটা খারাপ কথা বলে বসি, প্রচুর বলছে, প্রচুর মানুষ বলে অন্যের সম্পর্কে মিথ্যা কথা, খারাপ কথা, যেটা প্রমাণ তারা কখনো দিতে পারবে না। আমি যদি, সে যে বলতেছে, হ্যাঁ তার নিজের সম্পর্কেই বলতেছে, খারাপ বলতেছে না, সে তার সম্পর্কে বড় বড় লম্বা কথা বলতেছে, যেমন তার বাগান বাড়ি, তার বাগান বাড়ি কেউ চোখে দেখেনি, সে নিজের জীবনে বাগান বাড়ি চোখে দেখেনি। 33 লাগে না, 40 লাগে। ভাইয়া আমার 40, আরো আমার থেকে 12 বছরের ছোট আছে। 12 না, এগুলো সামথিং আর কি, 12ই বলুন। শ্রাবণী একরাম 16 কোটি টাকা তার, না তখন তো আর তার ভাড়া তার ছিল না, তখন তো শোনো, আমি যে ভালো ওর যে সুস্থ অবস্থার যে ছবিগুলো দেখবা, ও খুবই সাধারণ একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখা যায়। হ্যাঁ তখন সে একজন সাধারণ একজন মেয়ে যে প্রেম করে বেড়াচ্ছে 8-10টা মেয়ের মতো। তখন সে এত কিছু ছিল না, এটা একদম ভুল বুঝবা না। সে পরে গিয়ে এরকম হয়েছে, তার হাতে সুযোগ আসছে, এই বার্ন হওয়াতে
তার চিকিৎসা চালানো খরচা চালানো সম্ভব হচ্ছিল না, চিকিৎসা খরচা চালানো সম্ভব হচ্ছিল না বিধায় তাকে একজন মানে একটা কোনো মানে এনজিও তাকে বুদ্ধি দেয়, তাদেরকে বুদ্ধি দেয় যে আপনারা এসিড বলে কেস করে আসেন, আমরা আপনাদের চিকিৎসা চালায় নিব। পরে অ্যাসিডের কেসটা হাইরে যায়, কিন্তু যতক্ষণ না হারে তার আগ পর্যন্ত তারা চিকিৎসা নিতে পারছে ফ্রিতে। দ্যাটস এ উইন উইন। খুবই সোজা একটা হিসাব। তো ওই সময় যে চিকিৎসার যে একটা মেইন খরচ দরকার ছিল, প্রথম প্রথম হাসপাতালে ভর্তি হওয়ার পর যে 2-3 দিনে যে একটা খরচের দরকার হয়, সেই খরচটা তো উঠে গেছে। তারপর তাকে আরো টুকটাক টুকটাক ওই যে আসে না বিদেশ থেকে ডাক্তার আসে যে ফ্রি চিকিৎসা করে দিবে, হ্যাঁ ওই রকম করে করে কিছু করানো হয়েছিল। ওরে ওরে খরচা করে, মানে প্রথম খরচাটা শুধু ওর মামা দিছে। ও তো পরে গিয়ে 2008-এ সে আগুনে পড়ছে। 11-12 থেকে সে মিডিয়ার সাথে মিশতে শুরু করলো, এইখান থেকে ভালো মানুষ দেখা শুরু করলো। ওইখান থেকে বুঝে গেল কিভাবে টাকা আসবে, কিভাবে টাকা আসবে না, কিভাবে কি করা যাবে, কিভাবে কি করা যাবে না। এখান থেকে সে শিখে গেল কি করে বাটপারি চাটপারি করণ যায়। তারপর তো ফুল স্পিডে বাটপারি শুরু করলো সে 16 থেকে, একদম ফুল স্পিডে। ওর মুখে এত এইজের মার্ক পড়ছে, ওরে 33 মনে হয় না এখন। না হলে কিছু করার নাই আপু, মেন্টাল পিসেরও একটা জিনিস ব্যাপার আছে, বুঝছো? তার মধ্যে মেন্টাল পিস নাই। সে ভালো নাই, সে ভালো থাকতেছে না, কারণ সে এতদিন যত মিথ্যা বলছে সে চিন্তা করেনি কখনো এই মিথ্যাগুলো সামনে চলে আসবে। এখন আস্তে আস্তে একটা একটা করে মিথ্যা চলে আসতেছে, একটা কথা বলে সময় পাচ্ছে না। দেখো আজকে ছবিগুলা যে পোস্ট করছি, হ্যাঁ এই ছবিগুলা তোমরা কিন্তু এর আগেও দেখছো, কিন্তু কখনো খেয়াল করো না, এতটা কেউ খেয়াল করো নি। যদি খেয়াল করে থাকো তাহলে এই এক একটা ছবিতে আমার 1 মিলিয়ন করে ভিউ আছে কেন, বলো? যারা মানে কিছু মানুষ খেয়াল করছে, কিছু মানুষ খেয়াল করেনি। প্রত্যেকটা ছবিতে মানে মানুষ মানে মানে ইয়া করে দেখতেছে, অথচ এই ছবিগুলো কিন্তু ইন্টারনেটেই ছিল। এমন না যে আমি বাড়ির অ্যালবাম থেকে বের করে আনছি। শুধুমাত্র এই যে সুস্থ অবস্থায় যে ছবিটা পোস্ট করছি আমি, এইটা আমি বাড়ি থেকে বের করে আনছি। এটা ইন্টারনেটে আগে কোথাও ছিল না, বাকি ছবি সব ইন্টারনেটে আছে। আমার সাথে তার আগে থেকে প্রবলেম ছিল নাকি আপনি মুখ খোলার পর থেকে প্রবলেম হয়েছে? না, আমার তার সাথে কোনো প্রবলেম ছিল না, আর আমি মুখ খুলছি সে আমার নামে উল্টাপাল্টা লাইভে এসে বলছিল এই কারণে। তো সে আর কি বলছিল, আচ্ছা তুমি এটা জানো না, এই জন্যই আমি আসছি আরো লাইভে। অনেকেরই অনেক প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর উত্তর দিতে। ঠিক আছে, আমার হয়েছে কি, সে হলো গিয়া আকাশ নিবিড় ভাই সামনে আসছে, সানি ভাই সামনে আসছে, আসার পর অনেক উথাল পাথাল চলতেছে। চলার পরে সে একটা টাইমে গিয়ে সানি ভাইয়ের একটা লাইভের মধ্যে গিয়ে সে হলো গিয়া স্বীকার গেল যে সে আকাশ নিবিড়ের বউ। ঠিক ওই লাইভটার মধ্যে, এটা মনে হয় এপ্রিলের 14, 15, 16 তারিখের মধ্যে হয়েছিল এই লাইভটা। এই লাইভটার মধ্যে আমি একটা কমেন্ট করছিলাম যে ভাই, সানি ভাইয়ের পেজে কমেন্ট করছিলাম যে ভাই দেখেন পোল্টি নিব, হ্যাঁ আর যদি যেদিন পোল্টি নিব সেই দিন হলো গিয়ে আমি নাইচা ফেসবুকে ভিডিও দিব। এই কমেন্টটা সে দেখে ফেলছে, বিকজ এই কমেন্ট আমি কোনো ফেক অ্যাকাউন্ট থেকে করিনি, আমার কোনো ফেক অ্যাকাউন্ট ছিল না। আমি এই কমেন্টটা করছিলাম আমার নিজস্ব অ্যাকাউন্ট থেকে। তো এইটা দেখে সে জ্বলে পুড়ে গেছে, বহু চেচ্ছে, চেতে গিয়ে সে মানে পুরা আমাদের পুরা ফ্যামিলির মধ্যে ফোন দেওয়া শুরু করছে, কেন রিহা আপু এই অ্যাকাউন্ট মানে এই কমেন্ট করবে, হ্যাঁ কেন রিহা আপু এই কমেন্ট করবে। আমি একজন দর্শক, আমি কমেন্ট করতেই পারি, আমি এখনো যাদেরকে পছন্দ করি তাদের ভিডিওস দেখি, হ্যাঁ যাদেরকে আগে দেখতাম তাদের দেখি, তাদের ইয়াতে গিয়ে কমেন্ট করি। আমার সামনে যদি কোনো পোস্ট চলে আসে আমি এটার মধ্যে সার্কাস্টিক কমেন্ট করি। যেমন একজন দিচ্ছে মুরগির মাংস না জানি ইয়ার মাংস দিয়া লিখছে, বলো তো এটা কিসের মাংস? তা আমি তাকে উত্তর দিছি, দেখে মনে হচ্ছে হাতির মাংস।
আমি এখনো কমেন্ট করি, আমি করব না কেন? আমরা সবাই দর্শক, কেন কমেন্ট করার অধিকার রাখবো না? এখন তার কাছে আপত্তি ছিল, আমি কেন কমেন্ট করছি, ওকে। তুই যখন এই আপত্তিটা করছিস তখন তুই আমাকে সরাসরি বলতি যে আমি, তুই যখন ওর সাথে যখন আমার লাস্ট কনভারসেশন হয়, এটা যখন ভাইরাল হয়েছে আপনারা দেখছেন যে ও বলছে কিন্তু যে আমি ফোন দিতাম বা ওর সাথে আমার যোগাযোগ ছিল। হ্যাঁ, তো ও কিন্তু আমাকে বলতে পারতো যে রিয়াপু তুমি কেন কমেন্ট করছো। এটা না করে তার মা উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা বকাবকি সেটা আমার ছোট ভাই বোনদেরকে করা শুরু করছিল। এটা আমি নিতে পারিনি। তো যাই হোক, এটার পরে সে ফুসছে ফুসছে, তারপর আরো খুঁজছে, খুঁজে খুঁজে বের হয়েছে যে হ্যাঁ আমি আকাশ নিবিড় ভাইয়ের পেজের মধ্যে এরকম কমেন্ট করছি, সানি ভাইয়ের পেজেও কমেন্ট করছি, শুধু সানি ভাইয়ের পেজে না, ওই সময় আকাশ নিবিড় ভাইয়ের লাইভ এবং সানি ভাইয়ের লাইভ আমি ফার্স্ট হ্যান্ড দেখি, উইদাউট ডাউট। তো এটা হওয়ার পরে সে আর কি মে মাসের 6 তারিখে সে আমাকে একটা হুমকি ধামকি দিয়ে লাইভ করে। তো এটা হওয়ার ছিল যে হ্যাঁ তুই রাগ করছিস, রাগ করছিস বোনের সাথে বুঝে নিতি, রাগ করছিস বোনকে বুঝ দিয়ে দিতি, বা রাগ করছিস বোনের সাথে একটা যোগাযোগ করে নিতি সরাসরি, সেটা করিস নি। তুই কি করছিস, তুই নিজের হ্যাডাম দেখাইতে গিয়া ফেস মানে লাইভে এসে তুই আমার নামে উল্টাপাল্টা কথা বলে দিছিস, মানে সে আমার নামে উল্টাপাল্টা কথা বলে দিছে। কথা বলে দেওয়াতে কি হয়েছে, সে ঘুণাক্ষরও চিন্তা করেনি যে এই যে নাচের ভিডিওটা এটা আমার কাছে আছে, আমি যে খুব দিয়ে দিব, এটা একদমই মানে তার জিদ লাগছে সে, মানে আমাকে, আমি তো নর্মাল একটা মানুষ ছিলাম, নর্মাল একটা মানুষ, নর্মাল চারিদিকে গিয়ে মানে কমেন্ট করতেছিলাম। আমি এখনো নিবিড় ভাই পেজে কমেন্ট করি, সানি ভাইয়ের কাছে ব্লক আসি, নাহলে সানি ভাইয়ের এখানে গিয়েও আমি কমেন্ট করতাম। হ্যাঁ, এই ছাড়া আরো অনেক মানুষের লাইভ আছে, যেরকম আমি আর আরেকজন মিলে সানা শিমুলের লাইভ সেদিন দেখতেছিলাম। এছাড়াও আর লাইভ যদি চোখের সামনে পড়ে যায় আমি দেখি, আমার কাছে দেখতে ভালো লাগে, আমি অলওয়েজ লাইভ দেখতে পছন্দ করি। আমার কাছে রুহি আপু আপনাকে কিন্তু খুব ফ্রেশ লাগতেছে, থ্যাংক ইউ। আহারে সেম কাজ আপনি করবেন, কি করছে তারপরও আপনি তো আর বোন, আমি অফলাইনে তাকে বলুন ঠিক হয়ে যেতে। এটা কে লিখছে, মোনালিজা স্বর্ণা। মোনালিজা স্বর্ণা, আপনি এখনো অনেক কিছু জানেন না, আমি এগুলো পরে আপনাকে জানাবো। আপনি যদি সংযুক্ত থাকেন আমাদের সাথে, আপনার হাতে যদি সময় থাকে আপনি লাইভগুলো দেখবেন, আপনি বুঝতে পারবেন। আপনি আমাকে সরাসরি ইয়া না করে কি বলে এটাকে অ্যাডভাইস না দিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আমি কোয়েশ্চেনের সাথে বেশি ভালো কানেক্ট হই, আমার অ্যাডভাইস দিলে আমি নিতে পারি না, কারণ আপনি না জেনে অ্যাডভাইস দিতেছেন, অ্যাডভাইসটা জায়গা মতো না বসলে আমি নিব না আর কি, সোজা কথা যেটা। তো যাই হোক, সে আমার নামে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, তো আমার নামে যখন উল্টাপাল্টা কথা বলছে তখন আমি নিতে পারিনি। এখন আমি এটা ফার্স্টে নিজে থেকেই নিজে মানে ইয়া করছি, আমি নিতে পারিনি, আমার কাছে ভাল লাগেনি। কেন, তুই ছোট, তোর মধ্যে এত দোষ, তুই এসে আমাকে ধমকাধমকি করতেছিস, তাও কি যাত্রাবাড়ি থানায় আমার নামে জিডি হয়েছে এই কথা বলে সে ধমকাধমকি করতেছে। তুই যাত্রাবাড়ি থানা চিনস? হ্যাঁ, তুই যাত্রাবাড়ি থানার ওসি, এসআই, তুই হলো গিয়া পেটিকোট তুইলা কাছে লবি, আমি সামনাসামনি মুখের দিকে চাই হাইসা কাছে নিমু, দুজনের হাত করার মধ্যে ডিফারেন্স থাকবে। তোরা কতখানি চিনি, তোরে কিভাবে চিনে, তোর পেটিকোট ওঠানি হিসাবে চিনে, ফিতা খোলা আলী হিসাবে চিনে। আমি আনসারির মাইয়া, হাসনার মাইয়া, আমার যাত্রাবাড়ি থানার ভয় দেখাবি না, জিন্দিগিতে না, জিন্দিগিতে না। এটাই হলো আমার সমস্যা হয়েছিল, যে আমার যে গলি, আমার যে গলির মালিক আমি, সেই গলির কুত্তা বলে আমারে কামড়াইবো, এটা একটা কথা? তাও আমার তো ভয় দেখা কেটা যে আহে যে গলি দিয়ে, তুই যাত্রাবাড়ি কেঠালো বরিশাল আমাকে। আপনার ক্যান্সার আছে উনি বললো, এটা কেন বললো, কারণ কোনো এককালে এই রোগটা আমার হয়েছিল, এখন আর নাই। হ্যাঁ ভাই, আপনারই তো বিয়ে করছে, এটা মাস্ট বি বিয়ে করছে, এটাতে কোনো মিস নাই, সে বিয়ে করছে। ঘটনা হলো আমি যেটা আজকে বলতে আসছিলাম সেটা হলো গিয়ে আমি মানে মানুষের প্রশ্নেরই উত্তর দিতেছি। এটা তো মাস্ট বি বিয়ে করছে, আমি এটা তো আগেও বলছি এই কথাটা, এর আগে মানে আমি অ্যাকচুয়ালি হয়েছে কি আপনার সাথে তার ডকুমেন্টে বিয়ে হয়নি, আর ডকুমেন্টে বিয়ে হইলেও এই ডকুমেন্ট কারো কাছে নাই। আপনার সাথে অবশ্যই তার শরীয়ত মতে বিয়ে হয়েছে, মাস্ট বি, এটাতে আমার কোনো ডাউট নাই যে আপনার সাথে তার শরীয়ত মতে বিয়ে হয়েছে।
তো এই হলো ঘটনা। আর আমি যে ছবিগুলো পোস্ট করতেছিলাম, এই ছবিগুলোর মধ্যে দেখেন জ্যাকি পাশে বসা, হ্যাঁ, সে আরেকজনকে নিয়ে দুঃখ করতেছে। মানে কিরকম একজন বাটপার হইলে এরকম ঘটনা ঘটতে পারে? মানে বাটপারের একটা সীমা আছে। একবারও চিন্তা করে না যে এই যে পাশের লোকটাকে নিয়ে আমি ছবি তুলতেছি, এই লোকটার ছবিটা স্টিকার মাইরা আমি ছবিগুলো দিতেছি এবং অন্য জামাইয়ের সম্পর্কে দুঃখ করতেছি, এই তার যে কি দুঃখটা লাগতে পারে। আর এই ছেলেকে তো সে মানে জোর করে বিয়ে করছিল, একান্তই জোর করে বিয়ে করছিল। ছেলের সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে। সে নাইলে কি বিয়ের 1 মাস পরে ছেলে অন্যজনকে নিয়ে জায়গা? এই যে নিবিড়ে বেচারা এখন পর্যন্ত বয়া রয়েছে ওই বেটির অপেক্ষায়। আর ওই ওর হলে বিয়া কইরা নিয়ে 1 মাস পরে জায়গা হলো গিয়া কক্সবাজার অন্য বেটির কাছে। ওই বেটিরতে গিয়ে ধরে আনতে হয়? কেন ধরে আনতে হয়? সে নিজেও বলছে যে অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল। এটা কেমন বিয়ে হয়েছিল? সম্মতিকার মধ্যে বিয়ে হয়েছিল যে মানে বিয়ে হওয়ার পর পরই গিয়ে আরেকজন বেটির কাছে গেছে গা? না, এটা সম্মতির বিয়ে ছিল না, এটা জোর করে বিয়ে ছিল। এবং নিবিড় ভাই এর আগে যে ঘটনা বলছে, সানি ভাই এইসব আগে যে ঘটনা বলছে যে জোর করে নিয়ে পুলিশের জোর দেখায় বিয়ে করছে, কারণ তখন তো আওয়ামী লীগের নেত্রী, সে এটাই করছিল। কিছু বলবা? হ্যাঁ আসি, আসতেছি 1 সেকেন্ড। হ্যাঁ, আমার বিড়াই কান্দে কান্দে। তুই ঘরে ঢুকে কি করবি আমার বুঝা? তুই দরজা দিয়ে ঢুকবি, জানালা বাইরে যাবি, আমি জানি না? তুই কি আরেকজনের মাইয়া? তুই আমার মাইয়া। আল্লাহ 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 আল্লাহ। আসো, খালারা দেখবে, উপরে আসো। সংসার চালাচ্ছে কি করে খুব জানতে ইচ্ছা করে। 2 নম্বর ব্যবসা? তার তো ব্যবসা আছে, সে তো ব্যবসা ছাড়া না। তার কি ব্যবসার অভাব? আসো মা, আসো। ওকে, তো গেল। আমার ধারণা তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলা জ্যাকির, এবং এই ছবিগুলা সে তখনই পোস্ট করছে যখন সে নিজেকে রুমির বিধবা বলে পরিচয় দিত। আর একটা জিনিস খেয়াল করছো, তোমরা হয়তো খেয়াল করছো, অনেকেই খেয়াল করছো, সে কিন্তু ইদ্যতকালীন পালন করে নাই। হয় না 4 মাস 10 দিনের একটা ইদ্যতকালীন? বিধবা হইলে এক লিমিটেড ইদ্যতকালীন হয়, আর ডিভোর্স হলে আরেক রকম ইদ্যতকালীন হয়। বিধবার যে ইদ্যতকালীন ছিল সেটা কিন্তু পালন করেনি। এটা তো জানো, যদি ইদ্যতকালীন না করে বিয়ে করে তাহলে সে বিয়েটা যে লিগ্যাল হয় না, ইসলামিক আইন মতো হয় না। মিনি রহমান আসছে। হাই আপু, তুমি এতক্ষণ আসছো আপু? ওকে, তাহলে মানে আপাতত বিয়ের লিস্ট এরকম হয়: শাহজাহাঁ মানে নেসারউদ্দিন, শফিকুল ইসলাম, জাবেদ আলী, কৌশিক, মাঝখানে আরেকজন আছে, ওনার নাম আমার জানা নাই, মনে পড়তেছে না। এটা রাফাত না, অন্য কেউ। তারপর হলো রুমি রহমান, তারপরে হলো গিয়া জ্যাকি, তারপর হলো গিয়া রাসেল ভিয়া, তারপর হলো গিয়া নিবিড় ভাই।
ওকে, প্রমাণিত বিয়ে 9টা, একান্তই প্রমাণিত বিয়ে 9টা। এর মধ্যে যদি যার নাম জানা নাই, রুমির ঠিক আগে, কৌশিকের ঠিক পরে, অ্যাকচুয়ালি নাম জানা নেই, এটা ভুল কথা, নাম জানি আমি। আমি তার নাম জানা নাই নাম দিয়ে রাখছি। তারপরেও 8টা হয়ে যায়, 1টা না, 2টা না, 3টা না, 8টা হয়ে যায়। 8টা 8টা 8টা। বৃষ্টির ওয়েদার তাই ভালো, সুস্বাদু খিচুড়ির সন্ধানে বের হয়েছিলাম। দিলা তো কাম বাড়ায়, আমি খিচুড়ি রান্ধব হনি, আমি যেমন ডিনারে হনে অবশ্য। তা যদি আপা এটা জানে না, এত কিছু জানে, স্বামী মারা যাওয়ার কতদিন পর আরেক বিয়া করতে পারে? না, সে জানে না, কারণ তার কাছে যে হাদিসগুলো আছে সেগুলো তো তার নিজের বানানো হাদিস বাবু। তার এগুলা মানে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, একেবারে ফালতু কথায় যেই বানা। তোমার কি ধারণা আমি এরকম কাজল আর মাস্কারা দিয়ে গিয়ে আমি এখন ইয়ার কি বলে এটাকে, অজু করতে যাব, আর অজু করে আসার পরে তোমার ধারণা যে এরকম দেখা যাবে? সে এইসব ইসলামের কোনো মানে ইয়াতে নাই। সে মুখে মুখে বলে আস্তাগফিরুল্লাহ, কারণ এটা হলো গিয়া ও সাথে আমাদের আর একটা মামাতো ভাই চলে, ওরা দুজন এক বয়সী। সে হলো গিয়া হাফেজি পড়ছে নাকি আর একটু অন্যরকম পড়া পড়ছে, যাই হোক সে হাফিজি পড়ছে। তার মুখের ভাষা থেকে তার কপি করা এই আস্তাগফিরুল্লাহ এটা সেটা। কিন্তু সেই আমার এই হাফেজ ভাইও ওর সাথে চলে নিয়ে ঠিক করতে পারেনি, বরং আমার হাফেজ ভাই নষ্ট হয়ে গেছে। আলোরা জ্যাকি মারা গেছে তো কবে জানি, আমি পোস্ট করলাম তো 2023-এ মারা গেছে। 2023-এর হলো গিয়া উম কবে জানি মারা গেছে। আর রাসেলের বিয়ে করছে মনে হয় 24-এ। না, এটা তো ভালো বলছো। রাসেল মিয়া, যারা যারা আছে এখানে অনুসন্ধানী, রাসেল মিয়ার বিয়ের ডেট বাই করো। যদি তাদের কাবিন নামা বের হয়, আমি কারণ কোথাও দেখছি কাবিন নামা বের হয়। আচ্ছা, মোনালিজা স্বর্ণা লিখছে, আল্লাহ তুমি তো একটা ভালো মেয়ে, চলে তোমাকে আমি বলছি আর তুমি আমার কথা শুনছো, এটা জানো, এটা একটা খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। তুমি আমাকে অ্যাডভাইস না দিয়ে তুমি কোয়েশ্চেন করছো, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। এটার অর্থ হলো তুমি হলো গিয়া একজন ভালো মেয়ে, যে মানে যাকে শেখাইলে শেখাই নিবে, যাদের একটা বুঝ আছে না, একটা অহম আছে না, যে আমি এই মহিলা থেকে কেন শিখবো, সে কখনো পারবে না শিখতে। তুমি মানে খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানতে চাচ্ছ ফ্যামিলির আত্মীয় ওনারে থামায় না কেন, এটা জানার ইচ্ছা ছিল। থামায় না কেন, কারণ হলো গিয়ে তারা ছিল দরিদ্র। হুতুম পেঁচা হায়, তারা ছিল দরিদ্র। এই মেয়ে যে কোনো ভাবেই হোক টাকা আনতে পারতেছিল, আর টাকা আনাতে আত্মীয় স্বজন বলতে তো আমাদের তো ফ্যামিলির সাথে তার সাথে কোনো রিলেশন ছিল না, তারা তো অনেক দূরে থাকতো। আমরা হলো দক্ষিণ যাত্রাবাড়ি, সে উত্তর যাত্রাবাড়িতে ভাড়া থাকতো কোনো একটা জায়গায়, ইজমালি ঘর হয় না আগে যে ছিল না, এক সাইডে এই পাশে ঘর ও পাশে ঘর, তারপর একটা ইজমালি রান্নাঘর হয়, ইজমালি একটা টয়লেট হয়, ওই রকম বাসায় ওরা ভাড়া থাকতো। তো এই অবস্থা থেকে ওরা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো ব্যবস্থা হয়েছিল। হ্যাঁ, এগুলা মানে ওদের তো দিন আনা দিন খাইতো, মানে খুব একটা বাজে অবস্থা ছিল, ওর বাবা তো কখনো কিচ্ছু করেনি। তো এই অবস্থা থেকে যখন ওদের উন্নতি হওয়া শুরু করে, যখন এই মেয়েটা 2টা টাকা আনতে শুরু করে, তখন বাপ মাও এরকম হাত ছেড়ে দিছে, ভাইরা তো ছোট, ভাইরাও হাত ছেড়ে দিছে। ভাইরা এখন বড়, আমার তো মনটা চাই গিয়ে 2টা থাপ্পড় মারি, কেন তোরা এখন এখন আর ঠিক করে নিচ্ছিস না, এখন ঠিক করে নিচ্ছিস না কেন? এতদিন নাইলে তোরা গুনাহ করছিস মানলাম, হ্যাঁ, তোরা অন্যায় মাইনে নিচ্ছিস মানলাম, এখন তো তোরা ইনকাম করিস, ওর ভাইরা তো ইনকাম করে, এখন তো তোরা ইনকাম করিস, আজকে থেকে এই মুহূর্তে থেকে তো হালাল খাওয়া শুরু করতে পারিস। নাকি এটা এরকম হয়ে গেছে যে হারাম খায় আসছি, বিদায় হারাম খায় চলে যেতে হবে? আজকে থেকে এই মুহূর্ত থেকে তোরা তওবা করে ওই আস্তাগফিরুল্লাহটাই বলে তোরা তো হালাল খাওয়া শুরু করতে পারিস। তোদের উপর তো ধিক্কার। মে মাসে বিয়ে হয়েছিল যতদূর মনে আছে।
2024, হ্যাঁ 2023 মারা গেছে। ইয়া জ্যাকি, 1 বছর 1 বছর 1 বছর 1 বছর। হ্যাঁ হ্যাঁ, আবরা খান লিখছে কি, চাপড়ি 2 জামাইয়ের মৃত্যুর শোকে এতই কষ্ট পেয়েছে যে সানির বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তুমি একবার চিন্তা করো, এটা তুমি বলো। হ্যাঁ, আম, নম্বর মাসে মনে হয় না নিবিড় ভাইয়ের কাছে অক্টোবর মাসের 29 তারিখে সম্ভবত তাদের বিয়ে হয়েছে। নভেম্বর তারা একসাথে, ডিসেম্বর তারা একসাথে। এই ডিসেম্বরের মধ্যে তারা কি করছে দেখো, ডিসেম্বরের মধ্যে তারা, ডিসেম্বরের এই ফার্স্টের উইকের মধ্যে সে সানি ভাইরে নিবিড় ভাইয়ের বিছানা থেকে ফোন করতেছে, এই শোনো না, চলো আমরা বাচ্চা নেই, তোমার একটা বাচ্চা হবে। হ্যাঁ, নিবিড় ভাইয়ের বিছানা থেকে। এটা ডিসেম্বরের ফার্স্ট উইকে। ডিসেম্বরের সেকেন্ড উইকে কি করছে, এই যে ইয়ারে মুন্নারে সে মেসেজ দেয়, বুঝছো? জানুয়ারিতে সে নিবিড় ভাইয়ের সাথে কাট আপ দিছে, ফেব্রুয়ারিতে সে ফোন করে নিজে টিকিট কাইটা নিয়ে যায় হলো গিয়ে নেপাল ট্যুরে। কারণ একবার জানে তো, এটারে একবার ঠ্যাঙের মধ্যে নিতে পারলে এটার কাছেও টাকা আছে, ভালো করে টাকা নাম জীব। ভাবতে পারো ব্যাপারটা। শোনো নিনি রহমান, ঘটনা হলো হারাম হালালের মধ্যে পার্থক্য তোরা তখন বুঝে নেই। এখন এত মানুষ পিছিয়ে পড়ছে, এত মানুষ পিছিয়ে পড়ছে, এখন তো তারা একটা দিক আসতে পারে না। এই যে দেখো, আমি ওই মেয়েটার নাম ভুলে গেলাম, মেয়েটাকে আমার খুবই ভাল লাগছে। সে আমাকে একটা কথা বলছে, আমি তাকে একটা বুঝায় বলছি, সে কোন সুন্দর করে আমাকে কথাটা ওই মানে অন্যভাবে বলা যেত, সে ওভাবে বলছে, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে মেয়েটা কমেন্ট করছে, মোনালিজা স্বর্ণা, ওনার এই বয়সে তো কনসিভ হওয়ারই কথা না, কয়দিন পর পর সে নাকি প্রেগনেন্ট। সে তো 6 মাসে 2-3 জনের সন্তানের বাচ্চার মা হইতে নিছিল। আমার বিড়ালও পারবে না এটা, আমার বিড়ালও পারবে না। হ্যাঁ রানী, পারবা তুমি? হ্যাঁ, 2টা ছাই ছাই কালারের 2টা বাচ্চা দিবা আমাকে, বেশি না, 2টা বাচ্চা ফলো সুন্দর সুন্দর। দেখো, মানে যার বুঝ নেওয়ার না সে নিয়ে নেয়, এর নেওয়ার নাই। বুঝলাম, আজকে সকাল পর্যন্ত আমরা গুণা করছি, হ্যাঁ, তবা করলাম, ছাইরা দিলাম, এই রাত্রে থেকে আমরা ভালো হয়ে গেলাম, হইতে পারি না? মানুষ তো অবাক করতে পারে না? মানুষ কি মানে হালাল পথে চলতে পারে না? তাদের কাছে এখন এক্সকিউজ, এত গুণা করে ফেলছি, আরো করে যাই, নো প্রবলেম, পরেরটা পরে দেখা যাবে, এরকমই চলতেছে। আর আমাকে বলে নাস্তিক। এই যে একজন এখনো আইসে আমাকে বলে গেছে। সুস্মিতা তাসনিম লিখছে বিড়ালেরও 10 মাস লাগে। রুহি আপা, সে আসলে মিথ্যাবাদী বোঝা যায়, মানুষের যে বুঝার বুঝে গেছে, সে নিজেও শাস্তি পাচ্ছে, কিন্তু আপনি মহিলাকে নিয়ে গসিপ করে নিজের সম্মান কেন নষ্ট করছেন? আমি বুঝতে পারছিলাম তুমি এই পথে যাইবা। গিবত করাটা তো গুনাহ, জানেন তো, আপনি তো মুসলিম। এবার বাদ দেন বোন। না বোন, বাদ দিব না। আমি প্রত্যেকবার গিবত করবো, আমি প্রত্যেকবার আস্তাগফিরুল্লাহ পড়ে আমি তওবা করে নিব, ইস্তেগফার করে নিব, কিন্তু আমি করব। ফ্যামিলি যদি হতো, ফ্যামিলি যদি ভালো হতো, এই মেয়েকে ত্যায্য করতো, করতো না? তুমি কি বলো, আমার ডিভোর্সের পর আমি কতদিন দেশের চেহারা দেখাইনি, কারণ আমার বাবা বলছিল, তুই যদি ডিভোর্স নেস তাহলে আমার ফ্যামিলিতে ফার্স্ট ডিভোর্সই তুই হবি, আমি তো চেহারা দেখাইতে পারবো না। তো এরকম ফ্যামিলি হওয়া লাগে, বাবা মা এরকম হওয়া লাগে। আমি ডিভোর্স নিতে দেরি করছি, আব্বা মরা পর্যন্ত অপেক্ষা করছি, আব্বা মরছে তারপর গিয়ে ডিভোর্স নিছি, কারণ আব্বার শুধুমাত্র এই কথাটার কারণে। তারপরেও আমি অনেকদিন দেশে যাইনি। মালিহা আজিজ, সুস্মিতা তাসনিম লিখছে তাহাজ্জুদ পড়ে নিবেন। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে নিব।
মালিহা আজিজ লিখছে, আচ্ছা আপু, আকাশ নিবিড়ের সাথে কি আসলে বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, 100-তে 100 হয়েছে। তাদের শরীয়ত মতে বিয়ে হয়েছে, শরিয়া আইনে বিয়ে হয়েছে। ও ও দিদি, ওর কি নিজের ফ্ল্যাট নাকি রেন্টে থাকে? ও রেন্টে থাকে। ওদের বাড়ি ঘর বলতে ওর মামা যে বাড়িটা কিনে দিছে রসুলপুরে ওইটাই, এছাড়া ওদের কোনো নিজের বাড়ি ঘর নাই, নিজের বাড়ি ঘর নাই। আর যে আমাকে বলতেছে, শোনো, আমি গিবত করে, আহ এটাকে তুমি যেভাবেই নিবা, এই বিষয়ে অনেক হাদিস বলা যাবে, কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট একটা মানে সোজা একটা জিনিস বুঝাই। আমি আমরা চাইলে অনেক আগে আসতে পারতাম। এই ভিডিওগুলো আমাদের কাছে 17 বছর ধরে আছে। এসব ভিডিও ইন্টারনেটে ছড়া দেওয়া কোনো বিষয়ই ছিল না, একান্তই বিষয় ছিল না, কোনো বিষয় ছিল না। ইভেন কি বলে, নিবিড় ভাই আমাকে বলছিল যে ভিডিও আমাকে দিয়ে দেন। আমি ঠিক এই জায়গাটায় বসে আমি এইখানেই ক্যামেরাটা হাতে ধরে নিয়ে আমি বলছি, না আমি কোনো ভিডিও চালাচালি করব না। আমি যখন মানে বলবোই, তখন আমি সামনে এসে বলবো, যেন পিছনে পিছনে না বলি। তো আমার কাছে তো এটাই মনে হয়েছে যে আমি ঠিক জানি না এটা সঠিক কিনা, তবে আমার মনে হয়েছে গিবত হলো গিয়ে যেটা তার আড়ালে বলা হয়। যখন 100 জনের সামনে এসে কোনো কিছু সাক্ষী দেওয়া হয়, এটাকে গিবত বলা হয় না। আমার কাছে এটাই মনে হয়। নাইলে যে যারা সাক্ষী দিতে যায় তাদেরকে গিবতকারী বলা হওয়ার কথা। বুঝতে পারছো? আমার ধারণা এটা, আমি ঠিক জানি না, তোমরা বলতে পারো। আমাকে অ্যাকচুয়ালি বলছিল, আমি তো গিবত করলে করতে পারতাম। আমি যত ভিডিও ছিল, এখনো যত ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে আমার কাছে, প্রচুর ছবি আছে। এই যে কয়দিন আগে একটা ছবি দিছি আমি, অন্য হঠাৎ বিটাতে এরকম বোম ফেলাবো, মানে এমন ছবি ছাড়বো যেটা কেউ কখনো দেখেনি, এরকম ছবি আমি দিব। আমার মোবাইল ভরা এইসব ছবি আছে। তো আমি চাইলে এটা বেনামি ছাড়িয়ে দিতে পারতাম। তা আমার কাছে ওইটা গিবত মনে হইতো, যে আমি তলে তলে ওর সর্বনাশ করতেছি। না, আমার মধ্যে এতখানি মেরুদণ্ড আছে যে আমি চেহারা দেখায়, নিজের নাম বলে, নিজের বাবার নাম বলে আমি তোমাকে বলতে পারি যে তুমি এই কাজটা করছো। মুখের দিকে আঙ্গুল তুলে নিয়ে আমি বলার মতো সাহস রাখি যে তুমি এই কাজটা করছো। তুমি আমাকে বলতে আসো কেন? ও এখানে আকাশ নিবিড় ভাইয়ের বিয়ে নিয়ে বহুত কাহিনী চলতেছে। তো যাই হোক, আমি এই জন্য চেহারা দেখাইছি, কারণ আমার কাছে মনে হইতেছে না এটা গিবত, এটা সাক্ষী দেওয়া হয়। আর যদি সাক্ষীকে বলা হয় গিবতকারী, তাহলে আমি গিবতকারী, আমি মানতে রাজি আছি। আমি তাহলে অবশ্যই করব। আর আমি আগেই বলছি, আমার মানে আমি খুব একটা সোশ্যাল মিডিয়া পার্সন না, আমি খুব একটা মানে আজকেও একজন কমেন্ট করছে যে আপনাকে বেটা মানুষের মতো দেখা যাইতে পারে। আহ, কারণ আমি সাজগোজ দিই না। আমার এই যে আমি এখন স্পেশালি লিপস্টিক দিয়ে আসছি। আহ, আর আরেকটা জিনিস খেয়াল করবা, যখন বাচ্চা জন্ম নেয় একটা বয়স পর্যন্ত কাপড় ছাড়া তাদেরকে বলা সম্ভব না। মানে কাপড় ছাড়া কি, মানে পোশাকের ধরন দেখে আমরা বুঝি যে সে ছেলে না মেয়ে। চেহারা দেখে কোনো মতেই বলা সম্ভব না সে ছেলে না মেয়ে। ঠিক আছে? ঠিক বয়স হয়ে গেলেও এরকমই মানুষ হয়ে যায়। দেখবা যে প্রত্যেকটা বুড়া বুড়ির চেহারা না একরকম হয়ে যায়, মানে একরকম হয়ে যায় কিরকম, আহ তাদের মধ্যে আর ওই রকম লাবণ্য থাকে না যেটা অল্প বয়সে থাকে। এটা প্রকৃতির একটা জিনিস, যেটা একটা ইয়াং বয়সে যেহেতু তোমাদেরকে রিপ্রোডিউস করতে হবে, এই কারণে প্রকৃতি তোমাদের এই জিনিসটা দেয়, যেটা আস্তে আস্তে প্রকৃতি নিয়েও নেয় ওই সময়টার পরে। যখন তোমার রিপ্রোডিউসের ক্ষমতা থাকবে না, তখন এই সময়টা নিয়েও নেয়। যেমন আমারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমাকে যদি পুরুষ মানুষের মতো দেখা যায়, আভলিয়া, আই ডোন্ট কেয়ার, আই নেভার কেয়ার। নাহলে আমি শুরু থেকেই লাল রঙের লিপস্টিক পরে আসতাম সামনে। বাঙালি রাখি আজকে লিপিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ও মা, তুমি আবার লিপস্টিকের কথাও বলতেছো, সুবহানাল্লাহ।
এই কারে কে ধুইতেছ? না, আমি কমেন্টের মধ্যে বুঝতে পারতেছি না। এখানে কমেন্ট, অনেক পদের কমেন্ট আসছে, আমি ওরা ওরা কথা বলতেছে। আমাকে কেউ কিচ্ছু বলতেছে না, এটা ওরা ওরা কথা বলতেছে, আশ্চর্য। আপু ওরে বের করেন, যে বার্থডেতে ব্যাডারে নিয়ে সেলিব্রেশন করলো, ওইটাকে এটা ওর নতুন কেউ। আপনি কি তুলসী পাতা আপা? আপা আপনি কি তুলসী পাতা? আপনার মা তুলসী পাতা না আপনার বাবা তুলসী পাতা? ইম্পর্টেন্ট, আপনার ভাই তুলসী পাতা না আপনার জামাই তুলসী পাতা? আগে নিজের দিকে তাকান। আর কে? হুতুম পাচা, কিছু বলবা তুমি? এনিথিং সুইট হার্ট? আমি নাহলে বেরোইলাম। দুই মিনিট সময় দিলাম। তারপর আমার আবার ওই যে বিয়ে ভিডিওটার ভয়েস ওভার দিতে হবে। ভিডিওটা আমি আবার আপলোড দিব, কারণ 3 খন্ডে যাবে তো। ভয়েস ওভার দিয়ে রুহি আনসারি থেকে আমি আপলোড দিব। জ্যাকির সাথে বিয়ে করছিল মালিহা আজিজ, কারণ জ্যাকির বিয়েটাও তো সে স্বীকার করছিল না। এটা নিবিড় ভাই যখন এটার কাগজ বের করে দিয়েছিল, তখন সে বাধ্য হয়েছিল স্বীকার করতে। অ্যাকচুয়ালি নিবিড় ভাই বাধ্য করছিল তাকে স্বীকার করতে। আর যেহেতু নিবিড় ভাইয়ের স্বীকার করছে, একটা ভিডিও আছে যেখানে সে স্বীকার করছে, একদম যে না যে করেনি তা না, করছে। আপু ওনার টোটাল বিয়ে কয়টা? মাইশা জাহান, মাইশা তুমি প্রোফাইল পিকচার চেঞ্জ করছো তাই না, বলো? আর ওর টোটাল বিয়ে একদম ডকুমেন্টে ডকুমেন্টে এই মুহূর্তে প্রমাণ করে দেওয়া যাবে 9টা। বাকিটা ডিগিং করতে হবে, বাকিটা ডকুমেন্ট বের করতে হবে। কারণ লাস্টেরটাও যেটা আমরা ভাবলাম যে বিয়ে ছিল, সেটা ইয়া ছিল, লিভ টুগেদার ছিল। রাসেল মিয়াও জানতো জাকির কথা, রাসেল মিয়াই তো জাকির কথা বাইর করলো। যখন এই কথাগুলো বের হয় তখন তো আমি সামনে না। আমি জাকির কথা জানতাম, A to Z জানতাম, কিভাবে রাখছে, কিভাবে মরছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, বাসা থেকেই জানতাম, কারণ জানতামই তো। তো যাই হোক, আমি চাইতেছিলাম যে কোনো না কোনো ভাবে জ্যাকির কথা বের হোক, কোনো না কোনো ভাবে জ্যাকির প্রসঙ্গ বের হোক। ও মা, রাসেল মিয়াই ধুপ করে বলে ফেলছে। হ্যাঁ, তো আমার তো কারোর সাথে কোনো পরিচয় ছিল না, কারো মানে কোনো সময় কোনো যোগাযোগ হয়নি। হ্যাঁ, যাই হোক, কখনোই মানে আমার তো যোগাযোগ হয়নি। কিন্তু আমি মনে, মনে ভাবতেছিলাম যে এটার পরে এটা বের হলে কেমন হয়? এটার পর এটা বের হলে কেমন হয়? অনেক কিছুই বের হইছিল। এইজন্য যখন আমি ফার্স্ট ভিডিও আমার দিছিলাম, তখন আমি বলছিলাম যে, "আকাশ টিভির ভাই, আপনারা জানেনই না যে জাভেদের আগে ওর ২ বিয়ে।" কারণ সবকিছু বের করতে পারছিল। কিন্তু এই জাভেদের আগে ২ বিয়ে বের করতে পারছিল না। কারণ জাভেদের আগে ২ বিয়েটা আমরা কঠিনভাবে চাইপে গেছিলাম বাড়ির মধ্যে। কারণ আমরা চাচ্ছিলাম যে ও একটা ভালো জায়গায় গিয়ে বিয়ে করুক, একটা ভালো অবস্থায় থাকুক। জাবেদের বিয়েটা তো ফার্নিচার দিয়ে আমরা বিয়ে দিছিলাম না, আমার আম্মাও তো ফার্নিচার দিছিল। আমার খেয়ালে আছে যখন ওর মা আসছিল আমাদের বাসায়, ওই সময় আমি আম্মার সাথে ফোনে ছিলাম, এবং আমি ফোনেই ছিলাম যতক্ষণ পর্যন্ত খালাম্মা আর আম্মা কথা বলতেছিল যে কি দিবে না দিবে, কেমনে বিয়ে ঠিক হয়েছে, কোথায় বিয়ে ঠিক হয়েছে, কি না কি, খালাম্মার মুখে শুনছি, আম্মার মুখে শুনছি। আর তখন তো আমাদের ওই যে এই মোবাইল, এই ছিল না, কি বলে এটাকে, অ্যানালগ ফোন ছিল না। তো অ্যানালগের কারণে আম্মা তখন লাউডে দিয়ে রাখছিল। এই মোবাইলেও লাউডে দেওয়া যায়, এমন না যে দেওয়া যায় না, কিন্তু আমাদের তখন অ্যানালগ ফোন ছিল আর কি। আম্মা লাউডে দিয়ে রাখছিল, তখন আম্মা, খালাম্মা, আমি সবাই কথা বলতেছিলাম।
ওকে, আর কার কি বলার আছে? এনিথিং? হ্যাঁ, সে ইদ্যত পালন করে বিয়ে করে নাই। অ্যাকচুয়ালি জ্যাকির সাথে তার বিয়েটা অবৈধ ছিল, একেবারে অবৈধ ছিল। জ্যাকির সাথে বিয়েটা তার বৈধ না। হুম। আমার ওই বইটা কই গেল যে আমার কই গেল, আমি ধোয়া তুলসী পাতা কিনা। আবরা খান লিখছে জ্যাকির সাথে সম্পর্ক রুমির রহমানের বিয়ে করার আগেই ছিল। এটা ছিল 2018-তে ওদের মধ্যে সম্পর্ক ছিল, এবং এই ছবিগুলো আজকে আমার পেজে কে কে জানি দিছে, দেখে নিও। যখন দেখেছে রুমির বাচ্চা দেওয়ার সম্পর্ক ক্ষমতা নাই, তখন এই ছাপড়ি জ্যাকি থেকে বাচ্চা নেয়। এটা এখন আমি তুমি কেউ বলতে পারবো না, কিন্তু মানে দেখা যাচ্ছে যে আহ, এরা হুবহু ডুপ্লিকেট কপি দেখা যাচ্ছে। এখন বাকিটা আমরা না বলতে পারবো না, এটা আমাদের অ্যাকচুয়ালি কারো বলারই মানে ইয়া নাই। এই একটা ফেক আইডি এসে লিখতেছে যে আপু হ্যাটস অফ ইউ আর রিয়েলি অফ ইউ, যে রিলেটিভ হয়েও বাইর করছেন স্পেশালি ভিডিওটা আমার কাছেই ছিল, বাইর করার কিচ্ছু নাই। এক নাম্বার, যদি ভিডিওটা আমি এক অংশ দিছি 15 মিনিটের, যদি দেখে থাকো দেখবা। আমি আশা করি তুমি দেখে নিবা, ওর মধ্যে তুমি বুঝতে পারবা কেন এই ভিডিওটা আমার কাছে ছিল। আর আজকে আমি চেষ্টা করবো বৃষ্টি না হলে ভয়েস ওভার দিতে, কারণ বৃষ্টি দিলে বৃষ্টির অবস্থায় আবার ভয়েস ওভার দেওয়া যায় না, শব্দ হয় প্রচুর। হইলে আমি বাকি 15 মিনিটের জন্য 15 মিনিটের ভিডিও আমি কালকে পোস্ট করে দিব রুহি আনসারি থেকে। তো এই ভিডিও আমার কাছে ছিল, আর আমার কোনো দরকার ছিল না ওর মতো নোংরা কাদার মধ্যে, গোবরের মধ্যে গিয়ে পা দেওয়া। গোবরও অনেক ভালো জিনিস, গোবর আমি ছোটবেলায় অনেক নার্সি চার্সি। গোবর না, গু 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 মানুষের গুইটি, এই গুয়ের মধ্যে গিয়া পাও দেওয়ার। হ্যাঁ, এই গু আমার নিজে টানছে কি, ও নিজের ওরে জমে টানছিল, ওই জমে জমে ট্রেন আনছিল, এর লেগে আমি ধূপ করে সামনে আয়া পড়ছি। এই ছাড়া আর কিছুই না, আমার এত মানে হিসাব করে আসা না। যদি হিসাব করে আসা থাকতো তাহলে আমি চুলটা রিবন্ডিং করাইতাম, একটা পেজ কিনতাম 2000 টাকা দিয়ে, এত এত ফলোয়ার, যে কি বলে ওইটাকে, মনিটাইজেশন সহ, তারপরে আমি আসতাম সামনে। বুঝতে পারছো? আহ আহ হ্যাঁ, এইটা করতাম, ওইটা করতাম। ও হ্যাঁ, ভালো ভালো কাপড় রাখতাম, সুন্দর সুন্দর মেকআপ করে আসতাম। আমি তো আগে লিপস্টিকটা লাগানোরও বদার করতাম না। বুম, এমনি বাইরেছি, শিম্পাঞ্জির মতো আয়া পড়ছি সামনে। প্রচুর কথাবার্তাও শুনছি, পরে না আমারে ফলোয়ার্সরা বলছে এইটা করো সেটা করো, অমুক করো সমুক করো, করে নিয়ে এখন আর কি লেডি লাইক আসি। নাইলে আমার এত চিন্তা ভাবনা ছিল না। হ্যাঁ, আবরা খান, এটা ঠিক বলছো। ফ্ল্যাটের জন্যই হয়তো বাচ্চাটাকে তার বলা হয়। মাইশা জাহান লিখছে আপু আপনাকে অনেক থ্যাঙ্কস ওনার জন্য, আপনার জন্য ওনার রিয়েল ফেস রিভিল করার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সেটা তারটা সে নিজেই করছে, তার এই জমটা সে নিজেই টানছে। সে আমার নাম না নিত, সে এত কিছু না করতো, সে সরাসরি আমাকে ফোন দিত। এখনো সে পারতো, সে আমাকে ফোন দিয়ে বলতে আপু মাফ করে দাও, আর কইরো না। আমি নগদে এই মোনালিজা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যামুগা, কিন্তু এই সুযোগটাও সে হারায় ফেলছে। সে এতটুকু মানে তার মধ্যে বিবেকবোধ নাই। সে আমার সম্পর্কে অনেক কথা বলছে, এই আজকেও এসে একজন আমার উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে গেল। ওর মতো মিথ্যুকের কথা শুনে এসে সে আমাকে প্রশ্ন করে। সেই পর্যন্ত একটা কিছু প্রমাণ করতে পারছে, একটা কথা ডিনাই করতে পারছে, যতটি প্রমাণ আমি দিচ্ছি পারে নাই, জিন্দিগিতে পারবে না। আহ আচ্ছা, আর শোনো, আমি এই কথাটা লাস্টে বলে রাখি, সেটা হলো অনেক মানুষই বলে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য। ভিউ বাণিজ্য কাকে বলে আমি বলি। হ্যাঁ, এই জিনিসটা আমি একটা ভিডিও করেও ছাড়লে পারতাম, আমি এটা লাস্টের অংশটা আমি চেষ্টা করব কাট করে ছাড়িয়ে দিতে। আচ্ছা,
ভিউ বাণিজ্য তাকে বলে যেটা মানে অনেকে বলতেছে ভিউ বাণিজ্য, ঠিক আছে, ভিউ যদি হচ্ছে ভিউ বাণিজ্য, নো প্রবলেম। বাণিজ্য কাকে বলে? যদি কোনো লেনদেন হয়, ঠিক না? যে লেনদেন কখন হচ্ছে? যখন আমি এই ছবিগুলো করাতে বা এই লাইভটা করাতে আমাকে ফেসবুক কোনো ডলার দিতেছে। হ্যাঁ, অনেকেই আমাকে অ্যাটলিস্ট কয়েকজনই তো লিখছে যে ডলার কামানের নেশা ধরছে আমারে। হ্যাঁ, তো কোন অ্যাকাউন্টে ডলার কামানো হচ্ছে কি হচ্ছে না এটা না অনেকেই জানে না, অনেকেই বুঝে না যে কিভাবে হয়। যেহেতু আমি এখানে আসি, আমি তোমাদেরকে শেখাই দিতেছি কি করে বোঝা যায় যে কোন অ্যাকাউন্টে ডলার আসতেছে কি আসতেছে না। যদি ধরো তার 3 মিনিটের একটা ভিডিও তুমি দেখতেছো, এই ভিডিওটা দেখা অবস্থায় কোনো অ্যাড চলে আসছে মাঝখানে, নিচ থেকে পপ আপ করতেছে না, অ্যাডই চলে আসছে। হ্যাঁ, দেখবা যে কোনো একটা সিনেমা তুমি দেখতেছো, বা আমি হুররাম সুলতান মাঝে মাঝে দেখি, দেখতে দেখতে ধুপ করে একটা অ্যাড চলে আসে, আসার পর 5 সেকেন্ড পরে অ্যাডটা থেকে স্কিপ দেওয়া লাগে, ঠিক আছে, ওই অ্যাকাউন্টটায় ইয়ে আছে, মনিটাইজেশন আছে। হ্যাঁ, অনেক সময় পপ আউটও দেখাও, ওইটার মধ্যেও মনিটাইজেশন আছে। এই ছাড়া যদি তার কোনো ভিডিও না থাকে, তুমি তার প্রোফাইলে যাবা, এখানে তার নাম ধরো রিতা নামের কোনো প্রোফাইল, রিতা নামে গেছো, রিতা নামের প্রোফাইল দেখতেছো, 2টা পোস্ট পরে বা 3টা পোস্ট পরে একটা দেখবা অন্য কিছুর অ্যাড আসতেছে তোমার প্রোফাইল থেকে না, মানে তোমার প্রোফাইল, আমি ওই রিতার প্রোফাইলে ইয়ে আছে নাকি আমি বলতেছি। তারপর দেখতে দেখতে দেখবা অ্যাড আসছে, তারপর 2টা পোস্ট পরে আরেকটা অ্যাড আসছে। যখন এরকম অ্যাড পপ আউট হয়, তখন ওই পেজটা অ্যাকচুয়ালি মনিটাইজেশন আছে। আর এই অ্যাডগুলোর উপরই কতখানি দেখতেছো অ্যাডটা বা কতখানি কি, এর উপরই কিন্তু তার মনিটাইজেশনের টাকাটা আসে। তো আমার 15 মিনিটের ভিডিও আছে, 3 মিনিটের ভিডিও আছে, বা তুমি আমার মোনালিজা অ্যাকাউন্টে জাস্ট বের হয়ে গিয়ে মোনালিজা অ্যাকাউন্টে যদি এভাবে চেক করো, তোমরা কখনোই দেখবা না কোনো অ্যাড মানে দেখাচ্ছে, পপ আউট হচ্ছে। এটা আমি নিজে কোনো সাফাই দিতেছি না, আমি তোমাদেরকে শেখাচ্ছি যে অ্যাকচুয়ালি বুঝতে হবে কোন অ্যাকাউন্টটায় কি মনিটাইজেশন আছে, কোন অ্যাকাউন্টটায় মনিটাইজেশন নাই। হ্যাঁ, যদি আমার অ্যাকাউন্টটা দেখানো অবস্থায় কে বলা যায় যে আমি এই লাইভটা বন্ধ করার পরে আমি দেখতে পারি যে আমার অ্যাকাউন্টে মনিটাইজেশন চলে আসছে, হইতেও পারে। কিন্তু তোমরা নর্মালি চেক করে নিতে পারো। যেমন ধরো এখান থেকে জেসমিন দীপার অ্যাকাউন্টে মনিটাইজেশন আছে আমি জানি, ওর অ্যাকাউন্টটা গিয়ে তোমরা একবার ঢুমাইরে আসতে পারো, দেখবা যে ওর 2টা বা 3টা পোস্ট পরেই ইয়ে আসতেছে, অ্যাড আসতেছে, বা ওর ছোট্ট একটা ভিডিও দেখার সময় একটা অ্যাড পপ আউট হচ্ছে। এটাকে বলা হয় ডলার কামানো। মনিটাইজেশন থাকতে হবে, মনিটাইজেশন থাকলে ভিউ বাণিজ্য হবে, ভিউ বাণিজ্য হইলে এই ভিউ বাণিজ্য থেকে ডলার কামাবে। যে যে বলতেছো ডলার কামানের নেশা ধরছে, বাবু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ইউরো কামাই। আর যার মানে আইসে একটা তহমত দিয়ে চলে যেতে হবে, হ্যাঁ, যাদের বিবেকবোধ নাই, তাদের জন্য বলতেছি তোমরা একটু শিখো, তোমাদেরকে এডুকেটেড করো। যেহেতু আমাকে বুড়িই বলো, আমি বয়স্ক একজন মানুষ, আমি নিজেকে খুব এনশিয়েট মনে করি, আমাকে যদি পারো একটুখানি শেখো। একটা মেয়ে অলরেডি শিখছে, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা শেখো, এই জেসমিন দীপার অ্যাকাউন্টে যাও, গিয়ে তোমরা একটুখানি দেখে আসো তার ভিডিওগুলা। তার অ্যাকাউন্টটা যখনই চেক করতে থাকবা, তখনই তোমরা টের পাবা যে এই অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট থেকে ডিফারেন্ট আছে। এটা ছাড়াও আমি তোমাকে আরেকটা অ্যাকাউন্ট দিতে পারি, দীপান্বিতা রিদি বলে একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটাও যদি তোমরা যাও, তাহলে টের পাবা যে এই অ্যাকাউন্টটার মধ্যেও ইয়ে আছে, মনিটাইজেশন আছে, বিকজ অ্যাড পপ আউট হবে। নিবিড়ের অ্যাকাউন্টে নাই, আমার অ্যাকাউন্টে নাই, আমাদের দুজনের অ্যাকাউন্টে আসবে না। আমি বলতে বলতে যদি নিবিড়েরটা চলে আসে আরেক কথা, আমারটা যদি চলে আসে আরেক কথা, কিন্তু নাই। তো খামাখা আপনারা সময় নষ্ট কইরা আমার এটা লিখতে যাবেন না, আপনি তো ডলার কামানোর নেশায় এরকম করতেছেন। বাবু, আমার টাইম নাই। আর ডলার কামামো, আমি ইউরো কামাই, আমার ডলারের দরকার নাই, আমার কোনো দরকার নাই। আচ্ছা, এখন পর্যন্ত অনেক মানুষ দেখছে, সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোয়াজ্জেদ মুজা লিখছে, আপু সেই বুড়া জামাইয়ের খবর কি? বুড়া জামাইয়ের তোর নামটাম সব পাওয়া গেছে, সানজিদা এসে একদিন বলবে। সানজিদা মনে হয় আজকেও ফ্রি না। সানজিদার অ্যাকচুয়ালি বাসার মধ্যে একটা টর্নেডো যাচ্ছে, খুব একটা গুড নিউজ আছে, তো এই গুড নিউজটা এসে নেক, তারপরে সঞ্জিদা অক্টোবরে ফ্রি হয়ে যাবে, আমিও আল্লাহর রহমতে অক্টোবরের শেষের দিকে ফ্রি হয়ে যাব। তখন আমরা অন্য টাইপের লাইভ করবো, আবার যেরকম আগে ধামাকা টামাকা টাইপের লাইভ ছিল। আর এছাড়া এখন হলো গিয়ে এইরকম লাইভ যে তোমাদের যত রকম কোয়েশ্চেন জমে, তারপরে হলো গিয়া অনেক মানুষ নতুন আসতেছে, অনেকে ভুলে গেছে, অনেকের অনেক প্রশ্ন থাকে। যেমন একজন অনেকদিন ধরে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু জিজ্ঞেস করে বসছে যে আপু ইয়ার অ্যাসিডের ঘটনাটা বলেন, তাই বললাম। মিষ্টি লিখছে আপনি বুড়ি না। না আপু, আমি বুড়ি। আমার বোনের মেয়ের ঘরে
4 বছরের ছেলে 5 বছরের ছেলে আছে, আমি অলরেডি নানি, and I feel like নানি and I feel happy. তুমি আমার 21শে জুলাইয়ের লাইভটা দেখো নাই, এই জন্য বলতে পারতেছো না। আমি সেদিন বলছিলাম যে আমার জন্য লাইফে, মানে 21 না 20শে জুলাই, আমি বলছিলাম আমার জন্য লাইফে এটা সব থেকে বড় চাওয়া ছিল যে আমি যেন আমার নিজেকে 40-এর দশকে দেখতে পারি। এটা বলার একদিন পরে মাইলস্টোনের ঘটনা ঘটে, 21 তারিখে সবাই, অনেকগুলা বাচ্চা মারা যায়। তখনই আমি পরে বলছিলাম যে দেখো এটা একটা ব্লেসিং, আমি আগেই বলছি এটা একটা ব্লেসিং, যে নিজেকে এই বয়স পর্যন্ত দেখতে পাওয়া। মাইলস্টোনের বাচ্চাগুলো কখনো দেখবে না। তো এগুলো হলো এক এক ধরনের ব্লেসিং। মানুষ অনেক সময়, দেখো জ্যাকির কথাই দেখো, জ্যাকি তো দেখতে পারলো না। এগুলো হলো ব্লেসিং। এগুলা যদি কেউ খারাপ ভাবে নেয়, নিতে পারে, কারণ আমি তো আর আমার চেহারা বা চামড়া বেঁচে ইয়া করতেছি না যে আমাকে বুড়ি বললে আমার সমস্যা লাগবে। আমার লাগার কথা না, আমি আর 10টা মহিলার মতো। আমি অবশ্যই বুড়ি হইতে চাই, আমি চাই আমার এখান থেকে ক্লোজ ফিট আসুক, আমি এটা দেখে মরি। আমি চাই আমার এগুলো সব ভাঁজে হয়ে যাক, আমার নানির মতো এখানে 2-3টা ভাঁজ পড়ুক, আমি এগুলো দেখে মরতে চাই। আমি চাই আমার ফুপুর মতো আমার সব চুল সাদা হয়ে যাক, আমি পুরা সাদা চুল নিয়ে ঘুরবো, আমি এটা দেখে মরতে চাই। আমি মানে ভীষণ পছন্দ করবো যদি এরকম ঘটনা ঘটে আমার সাথে, আমি এগুলা যেন দেখে মরি। আমি অবশ্যই বুড়ি হয়ে মরতে চাই, আমাকে বুড়ি বললে সমস্যাটা কি? আমার গায়ে আমার লাগে না, আমার কাছে ভীষণ খুশি লাগে ব্যাপারটা। আখি ফজলুল লিখছে, হাই আপু কেমন আছো, যে কি মির গল্প কি শুরু করছো নাকি শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল আপু। আপু আখি ফজলুল, আমি এক্ষুনি বেরোয় যাবো, আমি অন্য কথায় পড়ে গেছিলাম। আচ্ছা, যে যে দেখছো সবাইকে ধন্যবাদ। আর আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জোগাড় করে রাখতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো। আমি আজকে তো রোববার, কালকে সন্ধ্যাবেলাও আমি একটুখানি ফ্রি আছি। আমি অবশ্যই চেষ্টা করবো আরেকবার লাইভে এসে এগুলো প্রশ্নের উত্তর দিতে বা কোনো না কোনো পোস্টের মাধ্যমে এসে উত্তর দিতে। আর যার কাছে যে ভিডিও আছে, যে পোস্ট আছে, সবাই সেন্ড করতে থাকো। আই এম হ্যাপি টু পোস্ট। থ্যাংক ইউ, লাভ ইউ অল।